লাইভ শুরু হয়ে গেছে। সামান্য একটু জুম করতে হবে, সামান্য। ওকে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, একটু একটু জুম হবে। থাক, সমস্যা নেই। ওকে, ঠিক আছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তোমরা একটু দ্রুত আমাদের লাইভে জয়েন হয়ে যাও। আজকে আমাদের বিগত অ্যানাউন্সমেন্ট অনুযায়ী যে ক্লাসটা নেওয়ার কথা তোমরা সবাই দেখতে পাচ্ছ, আমাদের ফিজিক্সের মেডি ম্যাথ হ্যান্ড ক্যালকুলেশন। সো তোমরা এতদিন মেডিকেল পরীক্ষার জন্য অনেক থিওরি পড়ছো, এতদিন ধরে পড়ে আসতেছো, এতগুলো মাস ধরে পড়ে আসতেছো। তো আজকে থিওরি রিলেটেড কোনো কথাবার্তা হবে না। আজকে শুধুমাত্র তোমাদের জন্য যতটুকু ম্যাথের দরকার হবে মেডিকেলে, ঠিক ততটুকুই বা তার চাইতে দুই একটা ম্যাথ হয়তো বেশি করাই দিব। তো এই সবগুলা ম্যাথ হয়তো তোমরা জানোই, কিন্তু এর মধ্যে কিভাবে করবা বা কিভাবে ফার্স্ট ক্যালকুলেশন করবা বা কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট আসার মতো, কারণ সবগুলো ম্যাথ তো আসে না তোমাদের মেডিকেলে, তাই না? তো এই জিনিসগুলো নিয়ে একটু আলোচনা করব। তোমরা সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাও আর আমাদের লাইভটা একটু শেয়ার করে দাও। আজকের লাইভটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা লাইভ। আচ্ছা, আমাদের এই ফিজিক্সের হ্যান্ড ক্যালকুলেশন যে মেডি ম্যাথ যে ক্লাসটা, এটাকে আমরা দুইটা পর্বে ভাগ করেছি। একটা হলো ফিজিক্সের ফার্স্ট পেপারের জন্য আজকে নিব, আর এর পরবর্তীতে কালকে অথবা পরশু দিনের মধ্যেই ফিজিক্স সেকেন্ড পেপারের জন্য তোমাদের ক্লাসের ব্যবস্থা করা থাকবে। হয়তো ফার্স্ট পেপারে তোমার 47-48টার মতো ম্যাথ পাবা, সেকেন্ড পেপারে 47-48টার মতো ম্যাথ পাবা। ঠিক আছে? ভিডিও কোয়ালিটি, সাউন্ড কোয়ালিটি সব ঠিক আছে কিনা এটা একটু জানাই দাও, তাহলে আমরা শুরু করতে পারবো। ভিডিও কোয়ালিটি, সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা এটা একটু জানাই দাও। ওকে, সব ঠিক থাকলে আমরা শুরু করে দিব, আর কয়েক সেকেন্ডের মধ্যে আমরা শুরু করব। সবাই একটু লাইভটা শেয়ার করে দিও। ওকে, তো চলো শুরু করা যাক। দেখো, আমরা প্রত্যেকটা চ্যাপ্টার মানে চ্যাপ্টার ওয়াইজ আমরা আগাবো। ফার্স্ট পেপারের প্রথম অধ্যায় আমাদের কি, ভৌত জগত পরিমাপ, তাই না? তারপরে আছে ভেক্টর, তারপরে গতিবিদ্যা। সো আমরা চ্যাপ্টারের সিকোয়েন্সটা ঠিক রেখে আগাবো। প্রত্যেকটা চ্যাপ্টারে হয়তো 4-5টা করে ম্যাথ পাবা। তো এই 4-5টার মধ্যেই থাকবে, থাকলে এইগুলোর মধ্যেই থাকবে, না থাকলে থাকবে না। ঠিক আছে? ওকে, তো চলো শুরু করা যাক। দেখো, আমাদের প্রথম যে ম্যাথটা এখানে দেখতে পাচ্ছ, এটা হলো একটা ত্রুটির ম্যাথ, শতকরা ত্রুটি। সো তোমরা এতদিন সবাই কিন্তু থিওরি কিন্তু অনেক ভালো জানো, থিওরিতে তোমরা খুব বস। ঠিক আছে? তো থিওরি নিয়ে কোনো কথাবার্তা হবে না। দেখো, ত্রুটি, আমরা ত্রুটি সমান নর্মালি কি জানি, যে ত্রুটির ম্যাথগুলো কিভাবে আমরা করতে পারবো, তাই না? এখন যে কোনো একটা জিনিস মেজারমেন্টে আমার ভুল হইতেই পারে। সেটা হতে পারে আমার ভুল, সেটা হতে পারে যন্ত্রের ভুল, যে কোনো জিনিস আমাদের ভুল হইতে পারে। তো এখন যে ধরো যে আমার একটা স্কেল, ধরো এখানে একটা স্কেল আছে, তো ধরো এটা একটা স্কেল, তো এই স্কেলের মাপ যদি হয় আমাদের 5 সেন্টিমিটার, ধরো কথার কথা 5 সেন্টিমিটার, ধরো এটা হলো প্রকৃত মাপ। কিন্তু আমি এই স্কেলটা মেপে ধরো 4.9 সেন্টিমিটার পাইলাম অথবা 5.1 সেন্টিমিটার পাইলাম। তাহলে দেখো তো যে এইখান থেকে আমাদের প্রকৃত মানের সাথে এইটার একটা চেঞ্জ আছে। এই চেঞ্জটাই হলো আমাদের ভুল বা ত্রুটি বা ইরর। ঠিক আছে? তাহলে আমরা এই যে পার্থক্য, তাহলে পার্থক্য কতখানি হচ্ছে দেখো, এই যে 5 আর হলো এইদিকে 4.9 অথবা আমাদের 5. যে হলো 1, এইটার হলো পার্থক্য। তাহলে এইটা ওই আগের মানটা সাপেক্ষে, মানে আমাদের প্রকৃত মানটা কত, প্রকৃত মানটা হলো আমাদের 5,
তাহলে এই যে এইটার সাপেক্ষে যদি আমরা করি তাহলে সেটাই হচ্ছে আমাদের আপেক্ষিক ত্রুটি। আর এই আপেক্ষিক ত্রুটিকে আমরা যদি পার্সেন্টেজ দিয়ে গুণ করি তাহলে এটা হয়ে যায় কি শতকরা ত্রুটি। তো আমার এখানে চাইছে কি শতকরা ত্রুটি। তার মানে দেখো শতকরা ত্রুটি বের করার ক্ষেত্রে আমরা কিভাবে করতে পারবো, শতকরা ত্রুটি বের করার ক্ষেত্রে কিভাবে করতে পারবো, তাহলে দেখো যে এইখানে একটা মান দেয়া আছে। তো এইখানে এই যে প্রথম যে মানটা থাকবে সেটা হলো আমাদের আর, যেহেতু আমাদের ব্যাসার্ধ দেওয়া আছে তাহলে এটা হলো আমাদের মান, প্রকৃত মান, আর এটা হলো আমাদের ডেল আর, অর্থাৎ প্লাস মাইনাস দিয়ে যতখানি থাকবে সেটা হলো পার্থক্য। সেটা প্লাস মানে হলো বেশি হতে পারে, মাইনাস মানে কমও হতে পারে। আচ্ছা, তো এখন বলছে আয়তন পরিমাপে শতকরা ত্রুটি কত। তো আমরা আয়তনের সূত্র কি জানি, ভি ইকুয়াল টু 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউব। এখন এইটাকে যখন আমরা ত্রুটির ফরম্যাটে লিখব, কিভাবে লিখব, ডেল ভি ডিভাইডেড বাই ভি ইকুয়াল টু কোনো কনস্ট্যান্টকে আমরা নিব না, শুধুমাত্র যেইটার ভুল বের হয়েছে সেটাকে কাউন্ট করব। তাহলে ভুল কার, আর এর। এখন দেখো আর এর যে পাওয়ারটা আছে কিউব, ওই কিউবকে আমরা সামনে নিয়ে আসব। তাহলে পাওয়ারটাকে সামনে নিয়ে আসব, ডেল আর ডিভাইডেড বাই আর। ওকে, তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করতে পারি যে 3 ইন্টু ডেল আর এর মানটা কত 0.2 আর আর এর মানটা কত 2.5। ওকে, তাহলে এইখান থেকে তুমি যদি ক্যালকুলেশন করো সেটা আমরা পাবো আপেক্ষিক ত্রুটি, কিন্তু চাইছে কি শতকরা ত্রুটি। তার মানে গুণ 100 করে দিতে হবে, ঠিক আছে, গুণ 100%। ওকে, তাহলে এইখান থেকে কিন্তু আমরা ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। এখন দেখো হ্যান্ড ক্যালকুলেশনের ক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি, দেখো এইখানে একটা দশমিক আছে এক ঘর আগে, এইখানে দশমিক আছে এক ঘর আগে, তাহলে আমরা দুই জায়গাতেই উপর নিচে 10 দ্বারা গুণ করতে পারি। তাহলে 10 দ্বারা গুণ করলে উপরে হবে 2, নিচে হবে কত 25। তার মানে দেখো 3 গুণ 2/25 ইন্টু 100%, তাহলে কত হচ্ছে 3 2 6, তার মানে হচ্ছে কত, উপরে হচ্ছে 6, নিচে হচ্ছে 25 গুণ 100%। ওকে, এখন দেখো তুমি যদি এই যে 100কে যদি 25 দ্বারা ভাগ করো কত হয় 4, তার মানে কেটে দিলে থাকে কত 4, তাহলে 4 6 24%। সো এটাই হলো আমাদের অ্যান্সার। ওকে, ঠিক আছে, তোমরা যারা যে ম্যাথগুলোর অ্যান্সার পারবা সেই অ্যান্সারগুলো তোমরা লিখে দিবা, ঠিক আছে, যে অ্যান্সার তোমরা পারবা সেই অ্যান্সার লিখে দিবা। আর তোমাদের কারোর প্রশ্ন তোলার কোনো প্রয়োজন নাই, তোমাদের যদি প্রয়োজন হয় আমি স্লাইডটা তোমাদেরকে ক্লাসের পরে প্রোভাইড করে দিব, ঠিক আছে, প্রশ্ন তোলার কোনো প্রয়োজন নাই, শুধুমাত্র তোমরা ক্লাসটা করবা, ক্যালকুলেশন তোমরা নিজেরা করার চেষ্টা করবা, আমি করার আগ দিয়ে তোমরা করবা, কারণ তোমরা এতগুলো মাস ধরে ক্লাস করতেছো, ইন্টারমিডিয়েট পরীক্ষা দিছো, তার মানে বেসিক তোমরা সবকিছুই জানো। এখন শুধুমাত্র ওই জিনিসগুলো লাইনে কিভাবে তুলে দিতে হবে এটা হলো আমার কাজ, ঠিক আছে, চাকা জাস্ট খালি রাস্তায় তুলে দেওয়া হলো আমার কাজ। ওকে, তাহলে তোমরা অ্যান্সারটা লেখার চেষ্টা করবা যদি পারো। ওকে, আর এখানে যে অপশনগুলো ইচ্ছা করে আমি অপশন দেই নাই, কারণ তোমরা যেন নিজেরা করো। ওকে, দেখো পরবর্তী কোশ্চেন, একটি দণ্ডের পরিমাপকৃত দৈর্ঘ্য আছে এত, তার মানে এটা হলো আমাদের পরিমাপকৃত দৈর্ঘ্য, আর প্রকৃত মানটা কত 10.40 সেন্টিমিটার। তার মানে দেখো আমার পরিমাপটা কত আছে 10, আর আমি পাইছি কত ওই যে 10 পয়েন্ট, তোমার হলো কত প্রকৃত মান হলো 10.40 আর আমি পাইছি হলো 10, তার মানে পার্থক্য কত, তাহলে পার্থক্য হলো 10.40 মাইনাস হলো 10, তার মানে কত হয় 0.40। সো পার্থক্যটা আমি পেয়ে গেছি। তাহলে কি হয় যে উপরে পার্থক্য, নিচে হলো আগের মানটা অর্থাৎ প্রকৃত মান গুণ 100%। তাহলে এই যে উপরে থাকে পার্থক্য, নিচে হলো আমাদের কত প্রকৃত মান, তাহলে প্রকৃত মান কত 10.40 গুণ 100%। এখন এইটাকে জাস্ট তোমরা যদি হ্যান্ড ক্যালকুলেশন করো তাহলেই আমাদের অ্যান্সার হয়ে যাবে। ওকে, তো দেখো যে এটাকে তুমি কিভাবে করতে পারবা, দেখো এইখানেও যথারীতি কি 2 ঘর আগে দশমিক আছে, এখানেও 2 ঘর আগে দশমিক, তাহলে উপরে 100 নিচে 100 দ্বারা গুণ করা, তার মানে 100 100 কাটাকাটি হয়ে যায়, থাকে কত উপরে 40, নিচে থাকে কত 1040 গুণ 100%। ওকে, এখন দেখো আমরা 0 আর 0 কাটাকাটি করতে পারি, তাহলে থাকে কত, দেখো 104কে 4 দ্বারা ভাগ করলে কত থাকে, 104কে 4 দ্বারা ভাগ করলে
4 25 হলো তোমার কত 100, তাই না? তার মানে এখানে কত হবে 26, তাহলে 26। তাহলে এখন তুমি হলো 100 ভাগ হলো 26 করে দিলে পরে আমাদের যেটা আসবে ওইটাই হবে অ্যান্সার। ওকে, তার মানে উপরে থাকবে 100, নিচে হলো 26 এত পার্সেন্টেজ। তার মানে এখন দেখো তোমাদের তো কোশ্চেনে কি থাকবে, অ্যান্সারগুলো তো দেওয়া থাকবে, মানে অপশনগুলো তো দেওয়া থাকবে ক খ গ ঘ। তো এখন তোমার কিন্তু পুরোপুরি ক্যালকুলেশন করার কোনো প্রয়োজন নাই। তুমি দেখো যে 20 দ্বারা যদি 100কে কাটাকাটি করো তাহলে কত হয় 5, 25 দ্বারা করলে কত হয় 4, কিন্তু এখানে আছে কত 26, তার মানে 4 হবে না, 4-এর চেয়ে ছোট কিছু একটা হবে। তাহলে 4-এর চেয়ে ছোট তার মানে 3.8 বা 3.9 এর মাঝামাঝি কিছু একটা হবে। ঠিক আছে, তার মানে এটার অ্যান্সার মোটামুটি 3.8 বা 3.9 এইরকম কিছু একটা পার্সেন্টেজ হবে, যেটা তুমি তখন অপশনে মিলাবা, যে ক নাম্বার অপশনে হয়তো 3.7, খ নাম্বার হয়তো তোমার 3.4, বা তোমার গ নাম্বার 2 পয়েন্ট সামথিং, ঘ নাম্বার হলো অন্য কোনো একটা মান। তাহলে দেখো এটা কিন্তু আর আমার ক্যালকুলেশন করার কোনো প্রয়োজন হলো না। ওকে, এই বুঝতেছো তোমরা? বুঝতে পারলে ওকে জানাও, বুঝতে পারলে 1 চাপবা, না হলে 2 লিখবা। বুঝতে পারলে 1, না হলে 2, ঠিক আছে? বুঝতে পারলে 1, না হলে 2। ওকে, দেখো একটি সিলিন্ডারের দৈর্ঘ্য দেয়া আছে। কি দেয়া আছে? দৈর্ঘ্য। ভালো কথা, তাহলে দৈর্ঘ্য দেয়া, তার মানে আমাদের কার মান দেয়া? এল এর মান। এখানে কি আছে? আয়তন দেয়া আছে, অর্থাৎ আমাদের ভি এর মানটা দেয়া আছে। এখন বের করতে বলছে কি? ব্যাস। ব্যাস মানে কি? ডায়ামিটার। ডায়ামিটার বের করতে বলছে। তাহলে দেখো আমরা সবাই জানি যে সিলিন্ডারের আয়তনের সূত্র কি? সিলিন্ডারের আয়তনের সূত্র হলো ভি ইকুয়াল টু পাই আর স্কোয়ার এইচ অথবা এল, যে তুমি যে কোনোটা চাইলে লিখতে পারবা। যেহেতু এখানে আমাদের দৈর্ঘ্য দেয়া আছে তাহলে আমরা এল লিখলাম, অসুবিধা নেই। দেখো ভি এর মান দেয়া কত? 4। ওকে, পাই। আর এর মানটা কি দেয়া আছে? না, আর এর মানটা বের করব। ওকে ফাইন, ইন্টু এল এর মানটা কত? 7/22। তাহলে দেখো আর কে আমরা বের করতে পারলে কিন্তু ডি এর মানটা বের হয়ে যায়। আর কে বের করতে পারলে কিন্তু ডি এর মানটা বের হয়ে যায়। তাহলে আর কে বের করার জন্য বাকি সবগুলাকে এই পাশে ট্রান্সফার করে দাও, তাহলে কি হবে? আচ্ছা, তার আগে তুমি কিন্তু আরেকটা জিনিস করতে পারবা। দেখো তো পাই মানে আমরা কি জানি? পাই মানে আমরা সবাই জানি 3.1416, কিন্তু পাই মানে কিন্তু আবার 22/7। এটাও আমাদের মনে রাখতে হবে। পাই মানে হলো 22/7। তার মানে এখানে তুমি যদি এই যে পায়ের বদলে, দেখো পায়ের বদলে তুমি যদি 22/7 বসায় দাও তাহলে কি হবে? খুব সুন্দর একটা জিনিস হবে। এই যে সব কিছু কাটাকাটি হয়ে যায়, তাহলে থাকে কত? আর স্কোয়ার। এইবার তুমি যদি বর্গকে তুলে দিতে চাও তাহলে এখানে রুট করলে একটা স্বর্গ হাতে পেয়ে যাবা। তাহলে কত হবে দেখো তো? 2। এখন আর এর মান 2, তার মানে ব্যাসার্ধ 2। ব্যাসার্ধ 2 হলে ব্যাস কত হয়? ব্যাস হবে ব্যাসার্ধের কি? দ্বিগুণ। তার মানে আমাদের অ্যান্সার কত? 4। একক কি? একক আমাদের যেহেতু মিটার দেওয়া আছে তার মানে একক তো মিটারই হবে। বুঝছো? বুঝছো? বুঝতে পারলে 1 চাপবা, না হলে 2 চাপবা। বুঝলে 1, না হলে 2। আর তোমরা যদি আগে থেকে অ্যান্সার পারো, ক্যালকুলেশন যদি করতে পারো, পারবা আশা করি, তাহলে তোমরা একটু কমেন্ট করে জানাবা। 1 হে অ্যান্সার। হ্যাঁ, 1 হয় অ্যান্সার। তাহলে তোমার ক্যালকুলেশন একটু ভুল আছে, তুমি একটু চেক করতে পারো। দেখো তাহলে এই যে দেখো আমাদের ভৌত জগত পরিমাপ যেটা আমাদের ছিল, সো ওইখান থেকে কিন্তু ওই 3 টাইপের কোশ্চেনগুলো পড়লেই কিন্তু মোটামুটি হয়ে যায়। আর স্ক্রু গজের যে ম্যাথগুলো আছে ওই ম্যাথগুলো অতটা বেশি আসে না তোমাদের জন্য। ঠিক আছে, তো চলো এখন পরবর্তী কোশ্চেন কি বলা হয়েছে। ভেক্টর থেকে আমরা দেখতে পাচ্ছি দুটি দিক রাশির প্রত্যেকটির মান। দিক রাশি মানে কত? দিক রাশি মানে ভেক্টর রাশি, তাই না? তাহলে ভেক্টর রাশির, দুইটা ভেক্টর রাশির অর্থাৎ পি এবং কিউ দুইটার মান দেয়া আছে। এখানে কি দেয়া আছে? লব্ধির মানটা দেয়া আছে 10√2, তার মানে আর এর মানটা দেয়া। তাহলে এখানে দেখো পি এর মান দেয়া, কিউ এর মান দেয়া, এখানে আর এর মানটা দেয়া। তাহলে মধ্যবর্তী কোণ থিটার মান কি আর অজানা থাকবে? তাহলে দেখো তো আর ইকুয়াল টু, আমরা জানি আর স্কোয়ার ইকুয়াল টু কি? পি স্কোয়ার যোগ কিউ স্কোয়ার যোগ 2pq cos কত? আলফা অথবা থিটা, যে যা দিয়ে খুশি থাকতে পারো। তাহলে দেখো আর এর মানটাকে আমরা যদি সরাসরি স্কোয়ার করে দেই তাহলে কত হবে?
10√2 হোল স্কোয়ার, তার মানে 10 এর উপর স্কোয়ার √2 এর উপর স্কোয়ার, তাহলে কত হয়? তাহলে এখানে হবে কত? এখানে হবে কত? 10√2 হোল স্কোয়ার। তাহলে আমি যদি একবারে করে দেই, তার মানে 10 কে স্কোয়ার করলে হয় 100, আর √2 কে স্কোয়ার করলে হয় 2। ওকে, 100 × 2। আচ্ছা, তাহলে পি এর মানটা কত? পি এর মান হলো 10, তাহলে 10 কে স্কোয়ার করলে হয় 100, কিউ এর মানও 10, সেটাও হবে 100, প্লাস 2 × 100 × 100 ইন্টু কজ আলফা। ওকে, তাহলে দেখো এখানে হয় 200 ইকুয়াল টু 100 যোগ 100 সমান কত? 200, প্লাস এখানে 2 × 100 × 100 ইন্টু কজ আলফা। এই 200কে যদি আমি বাম পাশে ট্রান্সফার করে দেই, তাহলে কত হয়? 200 - 200, তার মানে কত হয়? এই পাশে হয় একটা 0, ইকুয়াল টু 2 × 100 × 100 কজ আলফা। ওকে, তাহলে দেখো তো কজ আলফা সমান বাকিগুলো সব কি হয়ে যায়? নিচে চলে আসে, তাই না? তাহলে লবে 0 থাকা আর হরে কোনো একটা সংখ্যা থাকা, তার মানে কি? তার মানে একটা ছোট 0 হয়ে যায়, তাই না? তার মানে ছোট 0 ইকুয়াল টু কজ আলফা। তাহলে ছোট 0 যদি কজ আলফা হয়, কজ কত এর মান 0 হয়? কজ কত এর মান 0? কজ কজ 90 ডিগ্রির মান হলো 0। কজ 90 ডিগ্রির মান হলো 0। বুঝতে পারছো? বুঝতে পারছো? বুঝলে 1 চাপবা, না হলে 0 চাপবা। না 0 না, তোমরা 2 চাপবা, শুরু থেকে 1 2। ওকে, আচ্ছা, তোমাদের হ্যান্ড ক্যালকুলেশনের জন্য যেটা খুবই ইম্পর্টেন্ট বিষয়, সেটা হলো কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। একটা হলো সাইন কস ট্যান, এই জিনিসগুলার এই মানগুলো তোমার মুখস্থ রাখতে হবে, না হলে কিন্তু এটা পারবা না, হতাশ হয়ে যাবা। ঠিক আছে, দেখো ওই যে আমাদের যে সূত্রগুলারে আমরা নর্মালি নিয়ে কাজ করি, সাইন সাইন কজ ট্যান, এই তিনটা সূত্রের 0 30 45 60 90 এই কয়েকটা মান মুখস্থ রাখা ফরজ। এই কয়েকটা মান মুখস্থ রাখা ফরজ, ওয়াজিব না, ফরজ। ওকে, তাহলে 0 30 45 তারপর 60 এবং 90। ওকে, এই কয়েকটা মান তোমাদের যদি মুখস্থ না থাকে, তাহলে কি করবা? সাইনের ক্ষেত্রে সাইনের ক্ষেত্রে সাইনের ক্ষেত্রে সাইনের ক্ষেত্রে কি করবা? 0 1 2 3 4। ওকে, সাইনের ক্ষেত্রে 0 1 2 3 4 লিখে দিবা, তারপর কি করবা? তারপর 0 দ্বারা ভাগ করে দিবা। ওকে ওকে, আচ্ছা, 0 দ্বারা ভাগ করবা না, তারপর কি করবা? 1 সবগুলারে তুমি 2 দ্বারা ভাগ করে দাও, 2 সবগুলারে 2 দ্বারা ভাগ করে দাও, দেন তারপর সবগুলার উপর কি করো? রুট ওভার করে দাও, সবগুলার উপর রুট ওভার করে দাও। তাহলে দেখো কত আসে? 0 ভাগ 2 সমান কত? 0। তাহলে তার উপরে রুট থাকা মানে কি? তার উপরে রুট থাকা মানে 0। তাহলে এটা কত হয়? 1/√2। এটা কত হয়? এটা হয় কি তোমার এখানে এখানে যদি কাটে, সো এটা হচ্ছে আমাদের এই উল্টা হয়ে গেল। আচ্ছা, এটা হচ্ছে √3/2। ও, তুমি এখানে 4 দিয়ে দাও, 4 দিলেই মিলে যাচ্ছে, 4 দিলেই মিলে যাচ্ছে, 4 দিলেই মিলে যাচ্ছে। দেখো 4 দিলে এখানে কত হচ্ছে? 4 দিলে হচ্ছে 1/4, তার মানে এটা হয় হলো 2, তার মানে 1/2। এটা হচ্ছে 1/√2, এটা হচ্ছে এত, আর এটা কত হয়? 1। আচ্ছা, কজের ক্ষেত্রে কি করবা? কজের ক্ষেত্রে ঠিক জিনিসটাই করবা, কিন্তু উল্টা। কজের ক্ষেত্রে সেম জিনিসটাই কিন্তু উল্টা। 4 3 2 1 0, তারপরে সবগুলার নিচে 4 দ্বারা ভাগ করে দিবা, 4 দ্বারা ভাগ করে দিবা, দেন সবগুলারে রুট ওভার করে দিবা, সবগুলারে রুট ওভার করে দিবা। তাহলেই দেখো ওই সাইনের তুমি বিপরীত মানগুলো পেয়ে যাবা। তাহলে সাইনের মান কত? 1। এখানে কত হবে? √3/2। এখানে কত হবে? 1/√2। এখানে কত হবে? 1/2। এখানে কত হবে? 1। ঠিক আছে, হ্যাঁ, /4, /4। ভাইয়া একটা হেল্প লাগতো আমার। কি হেল্প লাগবে ভাইয়া? কি হেল্প লাগবে বলো?
দেখো ট্যান থিটার ক্ষেত্রে কি করবা, ট্যান থিটার ক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় সাইন বাই কস দিবা, সাইন বাই কস, প্রত্যেকটা জায়গায় সাইন বাই কস দাও, তাহলে দেখো তোমার মিলে যাবে। সাইন বাই কস দিবা, তাহলেই মিলে যাবে। তাহলে সাইন বাই কস দিলে পরে দেখো এই যে এখানে সাইন জিরোর মান কত, কস জিরোর মান কত, তাহলে দিলেই কিন্তু আমাদের অ্যান্সার বের হয়ে যায়। সাইন জিরোর মান 0, কস জিরোর মান কত 1, তার মানে ট্যান জিরোর মান কত হবে 1। সেম ভাবে ওই যে ট্যান 90-র মান তাহলে কত হবে 1/0, তার মানে কি অসংজ্ঞায়িত, বুঝছো? তারপরে এই যে এইভাবে তোমরা এই ক্যালকুলেশনগুলো শুধুমাত্র একটু মাথায় রাখবা, যদি কোনো সময় ভুলে যাও তাহলে এইভাবে একটু বের করে ফেলতে পারবা। প্রথমে 0 1 2 3 4, তারপরে সবগুলারে 4 দ্বারা ভাগ, তারপরে সবগুলোর উপর রুট ওভার। ওকে, আচ্ছা এইটা মাথায় রাখবা। দ্বিতীয়ত আরেকটা জিনিস মাথায় রাখবা, সেটা হলো লগ, লগ 1 থেকে 10-এর মানগুলা একটু মুখস্থ রাখবা। লগ 1 থেকে 10-এর মান, লগ 1 থেকে 10-এর মান। এইবার অনুশীলনী থেকে কেমন কমন পড়বে, যেহেতু এমবিবিএস বিডিএস একসাথে, তাহলে তো কোশ্চেন অনুশীলনী থেকে বেশি দেওয়ার পসিবিলিটি আছে, তাই না? কারণ প্রাইভেটে প্রায় 6000। হ্যাঁ, এবার যেহেতু একসাথে তোমার অনুশীলনী থেকে ভালো একটা সংখ্যক প্রশ্ন থাকবে। আমাদের যে হলো ব্যাচগুলোতে তোমার অনুশীলনী সলভ ক্লাসগুলো যে তোমার প্রোভাইড করা হয়েছে, ওইখানে দেখবা যে অনুশীলনী তোমার ইশাক স্যার এবং তপন স্যার, দুই স্যারের বইয়ের অনুশীলনী সলভ করানো হয়েছে। এখন অনুশীলনী যে সলভ ক্লাসগুলা, সো এখানে মোটামুটি দুইটা বই মিলে 170 80 90 160 এরকম করে করে এমসিকিউ হয়েছে। এখন তুমি যখন একটা চ্যাপ্টার থেকে 150 60 70 80টা কোশ্চেন সলভ করবা, তারপরে কি তোমার আর কোনো টপিকে কোনো সমস্যা থাকার কথা? আর কোনো টপিকে কোনো সমস্যা থাকবে না। সেটা তুমি তখন কি হবে, তখন ধরো কথার কথা তোমার 5টা যদি ম্যাথ আসে, 4টা যদি অনুশীলনী থেকে সরাসরি আসে বা 3টা যদি সরাসরি আসে, তাহলে বাকি যে 2টা থাকবে সেই 2টা যদি সরাসরি নাও আসে তাও তুমি পারবা। ঠিক আছে? সো সম্পূর্ণটাই হলো প্র্যাকটিসের উপর। ওকে, তাহলে আমাদের এখানে সাইন কস ট্যান এই 3টার মান তো মুখস্থ রাখতেই হবে। এর পাশাপাশি লগ 1 থেকে 10, এর পাশাপাশি যেটা করবা 1 থেকে 20 পর্যন্ত সংখ্যাগুলার বর্গ সংখ্যা মনে রাখবা। আর বর্গ মনে থাকলেই বর্গমূল মাথায় আসবে। ওকে, বর্গ মনে থাকলেই বর্গমূল মাথায় আসবে। এই কয়েকটা জিনিস যদি করতে পারো তাহলে হ্যান্ড ক্যালকুলেশনে আসলে কোনো জায়গায় আটকাবা না। আচ্ছা দেখো, এর পরের কোশ্চেনটা, দুইটা বল দেয়া আছে, পরস্পর লম্বভাবে ক্রিয়া করলে প্রথম বলের সাথে লব্ধির দিক কোন দিকে? তার মানে এখানে আমাদের দুইটা বল আছে, এই একটা বল এবং এই একটা বল, তাহলে দুইটা বল লম্বভাবে কাজ করতেছে। তার মানে এটা হলো 12√3 আর এটা হলো 12 নিউটন বল। ওকে, এখন বলা হয়েছে যে লব্ধি, তো ধরো কথার কথা যে লব্ধি এই বরাবর যদি কাজ করে, তাহলে প্রথম বলের সাথে মানে এই কোণটা কত এটা বের করতে হবে। তাহলে দেখো তো এখানে যদি তুমি একটা সমকোণী ত্রিভুজ আঁকায় দাও, তাহলে তুমি ট্যান থিটা সমান লিখতে পারবা না? ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, তাহলে লম্বটা কত 12, তাহলে লম্ব হলো 12 আর ভূমি কত 12√3। তার মানে আমাদের কত হয় থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স, দেখো তো কাটাকাটি করলে এখানে কত হয় 1/√3, 1/√3, তার মানে কত হয় অ্যান্সার 30 ডিগ্রি। ওকে, 30 ডিগ্রি, 30 ডিগ্রি। ঠিক আছে, দেখো 2 মিটার পার সেকেন্ড বেগে দৌড়ে যাওয়ার সময় একজন লোক এত বেগে লম্বভাবে পতিত বৃষ্টির সম্মুখীন হলো। তার মানে একটা লোক দৌড়ে যাচ্ছিল এইদিকে আর বৃষ্টি পড়তেছে এই বরাবর, তাহলে দেখো সে কত বেগে দৌড়াচ্ছে 2, বৃষ্টি পড়তেছে কত বেগে 3, তাহলে তাকে কত কোণে ছাতা ধরতে হবে? তার মানে তোমাকে এই কোণটা হয়তো বের করতে হবে। তুমি বলবা যে উলম্বের সাথে এত কোণে তাকে ছাতা ধরতে হবে, উলম্বের সাথে হয়তো তোমাকে থিটা কোণে ছাতা ধরতে হবে। তাহলে সেম কোশ্চেন, এখানে যদি তুমি একটা সমকোণী ত্রিভুজ আঁকায় দাও, তাহলে কত হবে তুমি লিখতে পারবা ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই হলো ভূমি। তাহলে দেখো তো এটা যদি থিটা হয় তাহলে লম্ব কত 2, কারণ কি এই বরাবর হলো 2 আর এই বরাবর হলো ভূমি। ওকে, তাহলে থিটা সমান কি হয়, থিটা সমান হয় ট্যান ইনভার্স 2/3। এখন আসো কথায়, এখন আসো কথায়, এটা কিন্তু ক্যালকুলেশন করা, হ্যান্ড ক্যালকুলেশন করা পসিবল না।
মানে তোমাদের পরীক্ষার হলে সামান্য টাইমের মধ্যে হ্যান্ড ক্যালকুলেশন করা পসিবল না। ওকে, তাহলে কি করবা? তাহলে এখন তোমার ওই যে যে মাথায় আছে, দেখো তোমার মাথায় কিন্তু আছে যে ট্যান ট্যান 30-এর মান কত হতে পারে, এটা তোমার মাথায় আছে। ট্যান 45-এর মান কত হতে পারে, এটাও তোমার মাথায় আছে। তুমি জানো ট্যান 45-এর মান কত, 1। তার মানে এখানে ট্যান 2/3, দেখো তো 2 মানে কত, 2 মানে একটা ছোট সংখ্যা, আর 3 মানে একটু বড় সংখ্যা। তার মানে 2/3 করলে অবশ্যই 0 পয়েন্ট সামথিং আসবে। যে 0 পয়েন্ট সামথিং সেটা কিন্তু 1-এর চেয়ে ছোট একটা মান, 1-এর চেয়ে ছোট একটা মান। তার মানে 1-এর চেয়ে ছোট একটা মান, অর্থাৎ ট্যান 45-এর চেয়ে ছোট একটা মান আসবে এখানে, বুঝছো? তার মানে তুমি তখন কোথায় তাকাবা? অপশনের দিকে তাকাবা। তো অপশনের দিকে তুমি দেখবা যে 45-এর চেয়ে ছোট বা 30-এর চেয়ে বড় কোন মানটা আছে। তাহলে এইটাকে তুমি কিভাবে ক্যালকুলেশন করবা? তুমি দেখবা যে 45 ডিগ্রি এর চেয়ে ছোট অথবা 30 ডিগ্রি এর চেয়ে বড় কোন মানটা আছে, সেই মানটাই তোমার হলো অ্যান্সার। ওকে, আর যদি তা না থাকে তাহলে এটা সরাসরি থাকতে পারে, এটা সরাসরি থাকতে পারে। বুঝতে পারছো? বুঝতে পারলে 1 চাপো, না হলে 2 চাপো। দেখো এম এর মান কত হলে এ এবং বি পরস্পর লম্ব হবে? এম এর মান কত হলে? তাইলে দুইটা ভেক্টর পরস্পর লম্ব কখন হয়? যখন তাদের ডট গুণ ফলের মান কত হয়? 0 হয়। তার মানে এ ডট বি, এ ডট বি যদি 0 হয় তবেই আমাদের এই দুইটা ভেক্টর পরস্পর লম্ব হয়। কেন? কারণ আমরা জানি যে ডট গুণফল মানে কি, এ বি কস থিটা, আর কস থিটার মান কখন 0 হয়? যখন থিটার মানটা হলো 90 ডিগ্রি। এই জন্যই এটা লম্ব। তার মানে দেখো ডট গুণফল কি করতে হয়? এই যে সহগগুলারে গুণ করতে হয়। তার মানে কত হয়? 2m মাইনাস, তাহলে প্লাস প্লাসে প্লাস, 3 2 6 মাইনাস 4 2 8 ইকুয়াল টু 0। তাহলে 0 হয়ে গেলে দেখো তুমি একটা হিরো। ওকে, তাহলে এম এর মানটা কত হবে? 2/2, তার মানে কত? 1। বুঝছো? বুঝলে 1 চাপো, না বুঝলে 2 চাপো। বুঝলে 1 চাপো, না বুঝলে 2 চাপো। তোমাদের কারোর প্রশ্ন তোলার কোনো প্রয়োজন নাই, আমি বারবার বলতেছি প্রশ্ন তোলার কোনো প্রয়োজন নাই, এখন প্রশ্ন তোলার সময় নাই তোমাদের। ওকে, আমি স্লাইড দিয়ে দিব, তোমরা শুধুমাত্র ক্লাসের প্রতি ফোকাসড হও। তোমরা ক্লাসে আমি কি বলতেছি, কি পড়াচ্ছি সেটার উপরে তোমরা ফোকাসড হও। তাহলে মোটামুটি আমি বলতে পারি যে তোমরা যদি একদম ফুলি কনসেন্ট্রেটেড থাকো তাহলে এই যে 1.5-2 ঘন্টা টাইম তোমরা দিচ্ছ এটার ফলাফল পাবা। তোমার এক্সট্রা করে আর কোনো ম্যাথ করতে হবে না। আজকে যেহেতু আমাদের শুধুমাত্র ফার্স্ট পেপার থেকে করানো, সামনের দিন হলো আমাদের সেকেন্ড পেপার থেকে করানো হবে। ইনশাল্লাহ তোমরা ক্লিয়ার হয়ে যাবা। ওকে, দেখো একটি নদীতে স্রোতের বেগ, তাহলে আমরা এইটা কিন্তু মোটামুটি সবাই একদম সরকারি একটা কোশ্চেন, এটা হ্যাঁ একদম সরকারি কোশ্চেন, যে স্রোতের বেগ এত এবং নৌকার বেগ এত, তাহলে কত কোণে নৌকা চালালে সেটা সোজাসুজি পার হয়ে যাবে। একবার সরকারি একটা কোশ্চেন, তোমরা সেই ফার্স্ট ইয়ার থেকে করতেছো, অনেকে এসএসসির আগে থেকে করতেছো। তাহলে সরকারি কোশ্চেনে কত কোণে পার হতে হবে, তাহলে সেই কোণটা কি? থিটা ইকুয়াল টু কজ ইনভার্স, উপরে থাকে কি? উপরে থাকে ছোট মান অর্থাৎ স্রোতের বেগ, স্রোতের বেগ, স্রোতের বেগ, আর নিচে কি থাকে? নিচে থাকে হলো নৌকার বেগ, নৌকার বেগ, নৌকার বেগ। ওকে, একদম সরকারি সূত্র। তাহলে কজ ইনভার্স, স্রোতের বেগ কত? 5, নৌকার বেগ 10। তার মানে দেখো অ্যান্সার কত হয়? কজ ইনভার্স, ওই যে সামনে একটা থাকবে মাইনাস, তাহলে মাইনাস থাকলে পরে এখানে কজ ইনভার্স মাইনাস হাফ, তার মানে কত? 120 ডিগ্রি। সো এটার অ্যান্সার হয় 120 ডিগ্রি। আচ্ছা, তো এটা তোমরা মোটামুটি একবারে মুখস্থ করে ফেলতে পারো, কারণ এটা নর্মালি এই যে এখানে স্রোতের বেগ যা দেয়া থাকে নৌকার বেগ তার দ্বিগুণই দেয়া থাকে নর্মালি, নর্মালি এটার দ্বিগুণই দেয়া থাকে, 2 গুণ, ঠিক আছে 2 গুণ। এইখানে 5 10 দিয়ে না থেকে হয়তো 4 8 দেয়া থাকবে, 2 4 দেয়া থাকবে, বা এখানে 10 20 দেয়া আছে, সবগুলোর অ্যান্সারই কত? 120 ডিগ্রি। বুঝছো? বুঝলে 1 চাপো, না বুঝলে 2 চাপো।
এই বুঝছো? স্যার, তপন স্যারের অনুশীলনীর ম্যাথও করতে হবে? দেখো, ইশাক স্যারের বই তোমরা দুইটা বই যদি দেখো তাহলে বুঝতে পারবা যে ইশাক স্যারের বইয়ে মেইনলি ম্যাথগুলো আছে। তপন স্যারের বইয়ে দুই চারটা ম্যাথ মানে এদিক ওদিক, মানে তপন স্যারের বইয়ে ম্যাক্সিমামই ইশাক স্যারের ম্যাথ, 60% বা 70% ম্যাথ হলো ইশাক স্যারের, বাকি 20 বা 25% তপন স্যারের কিছু নিজস্ব ম্যাথগুলো দেয়া আছে। তো তোমাদের যদি অন্যান্য প্রিপারেশন কমপ্লিট হয়ে যায় তখন তোমরা ওইটা করতে পারবা, আদারওয়াইজ আগেই তোমার তপন স্যার ধরার কোনো প্রয়োজন নাই যদি অন্যান্য প্রিপারেশন কমপ্লিট হয়ে যায়, কারণ এখন বেশি দিন তো টাইম নাই। তুমি করতে পারলে ভালো, আমি তোমাকে করতে নিষেধ করব না, কিন্তু আগে অন্যান্য প্রিপারেশনগুলো কমপ্লিট করে ফেলো। আচ্ছা, আইও যে তলে অবস্থিত সেই তলের উপর লম্ব ভেক্টর নিচের কোনটি? তার মানে দেখো, কোনো তলের উপর লম্ব ভেক্টর বের করার জন্য কি করতে হয়? আই ক্রস জে করতে হয়, তাই না? আই ক্রস জে করতে হয়। এখন দুইটার ভেক্টর গুণফল আমরা কি জানি? ওই যে সুন্দর একটা বৃত্ত আমরা আঁকাবো, তাহলে বৃত্ত আঁকালে আমরা এখানে দিব আই, এখানে দিব জে, আর এখানে আমরা দিব কে। ঠিক আছে? তাহলে এই যে বৃত্তকে এক সিকোয়েন্সে তোমরা ঘোরাবা, একই দিকে ঘোরাবা। তাহলে দেখো, এই যে আই ক্রস জে করলে কত হয়? কে। আবার কে ক্রস আই করলে কত হবে? জে। ওকে, তারপর জে ক্রস কে করলে কত হবে? আই। আর উল্টা দিকে গেলে সেম জিনিসগুলো মাইনাস হবে। তার মানে এখানে আমাদের অ্যান্সার কত? অ্যান্সার হলো কে। বুঝছো? উল্টা দিকে গেলে মাইনাস, এই বরাবর হলো প্লাস। দেখো, আমাদের গতি অধ্যায় থেকে এখন চলে আসবো। একটা সরণ দেয়া আছে s ইকুয়াল টু টি স্কোয়ার প্লাস 3t, সূত্রানুসারে একটি বস্তু সরল রেখা বরাবর চলছে। তার মানে একটা ফাংশন দেয়া আছে, একটা তোমার কি সরণের একটা ফাংশন দেয়া আছে। বলা হয়েছে যে 4 সেকেন্ড পরে এর বেগ কত। তাহলে সরণের ফাংশন, তাহলে আমরা জানি যে বেগ, বেগ সমান কি হয়? সরণকে ডিফারেন্সিয়েশন করলে আমরা কি পাই? বেগ পাই। সরণকে ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ করলে আমরা পাই বেগ। কালি শেষ হয়ে গেল নাকি? একটু ওয়েট করো, হ্যাং হয়ে গিয়েছে। কি হইল? কি হইল? একটু ওয়েট করো, বোর্ড হ্যাং হয়ে গিয়েছে, পাগল হয়ে গিয়েছে। আয় হায়, সব কি চলে গেল নাকি? সর্বনাশ, সর্বনাশ হয়ে গেল। এই সবাই একটু ওয়েট করো, হ্যাঁ। একটু সাথে থাকো, নতুন করে ওপেন করি। এই সবাই কি বুঝতেছো? বলো, এই পর্যন্ত বুঝছো কিনা, বা এই পর্যন্ত তোমাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা, এটা একটু জানিয়ে দাও। আমাদের বোর্ডটা ওপেন হলে আমরা আবার শুরু করব। একটু অপেক্ষা করো সবাই। আমরা কত দূর ছিলাম? ওকে, এই ম্যাথে ছিলাম, হ্যাঁ। ঠিক আছে, তো দেখো এখানে কি বলা হয়েছে, এখানে কি বলা হয়েছে, আমরা একটা সরণের ফাংশন দেয়া আছে, সো বেগ বের করতে বলছে। তাহলে দেখো, বেগ সমান আমরা কি পাবো? আমরা যদি সরণকে ডিফারেন্সিয়েশন করি এক ধাপ, তাহলে কিন্তু আমরা বেগ পেয়ে যাব। তাহলে কি লিখতে পারবো? ডিডিটি অফ সরণ সমান কত? টি কিউব প্লাস 3t। এখন দেখো, এটা কিন্তু খুবই বেসিক একটা ডিফারেন্সিয়েশন, খুবই বেসিক একটা ডিফারেন্সিয়েশন। তাহলে এইখানে আমরা একে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হয়? পাওয়ারটা সামনে আসে, একটা পাওয়ার কমে যায়।
তাহলে এই যে দেখো পাওয়ারটা সামনে আসে আর একটা পাওয়ার কমে যায়, প্লাস এখানে কি হয় কনস্ট্যান্টের মতো থাকে, এই যে টি টি আছে, তার মানে কি টি এর উপরে একটা 1 আছে, তাহলে পাওয়ারটা সামনে আসে, একটা পাওয়ার কমে যায়, তাহলে কমে গেলে কত হয়, কমে গেলে হয় 0, তার মানে এটা কত হবে, শুধুমাত্র টি। তার মানে এইটা হলো আমাদের বেগ। এখন এই বেগটা 4 সেকেন্ড পরে এর মানটা কত, তাহলে টি এর মান এখন 4 বসায় দাও, তাহলে টি এর মান যদি তুমি 4 বসায় দাও তাহলে কত পাবা, 3 গুণ 4 4 16 প্লাস 3, তাহলে এই যে 3 16 48 প্লাস 3 অর্থাৎ 51। ঠিক আছে, 51, বুঝছো? তাহলে আমাদের অ্যান্সারটা কত, 51। আশা করি বুঝছো, বুঝলে ভালো, না বুঝলে জানাবা। একটি গাড়ির বেগ দ্বিগুণ করলে গাড়িটিকে থামাতে কত দূরত্ব অতিক্রম করতে হবে। দেখো এই ধরনের ম্যাথগুলো আমরা যদি গতানুগতিক নিয়মে করতে যাই তাহলে আমাদের বাটাম ফেটে যাবে পরীক্ষার হলে, কারণ পরীক্ষার হলে অনেক প্রেশার থাকে আমাদের উপর। হ্যাঁ, তাহলে আমরা কি নিয়মে করব, আমাদের যত প্রকার টেকনিক থাকবে আমরা এইগুলা অ্যাপ্লাই করার চেষ্টা করব। তাহলে দেখো এখানে কার কার মধ্যে সম্পর্ক তোমাকে বের করতে বলছে, এইটা আগে আমাকে বলো তো, তোমাকে বের করতে বলছে কার কার মধ্যে সম্পর্ক, বেগ। ওকে, তাহলে বেগ এবং দূরত্বের মধ্যে সম্পর্ক, বেগ এবং দূরত্ব। তাহলে দেখো তো তোমরা কি বলতে পারো না যে আমরা জানি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। তাহলে এইখান থেকে দেখো তো, এইখান থেকে তুমি চাইলে বলতে পারবা না যে এই যে ভি স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু এস, এই যে ভি আর এস এর মধ্যে সম্পর্ক, ভি আর এস এর মধ্যে সম্পর্ক, এরা কি সমানুপাতিক সম্পর্কে। তাহলে ভি স্কোয়ার, তাহলে আমরা লিখতে পারবো ভি স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু এস, ভি স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু এস। তার মানে দেখো যে এখানে বেগ করা হয়েছে কয় গুণ, বেগ করা হয়েছে 2 গুণ, তাহলে এস আমরা কয় গুণ ফেরত পাবো, এটা তো একটা ফাংশন তাই না, ফাংশনের উপর পাওয়ারটা কত 2, তার মানে 2 কে স্কোয়ার করলে হবে কত 4। ওকে, বুঝছো? তাহলে আমাদের অ্যান্সারটা কত, 4, অ্যান্সারটা হলো 4, এটাই আমাদের অ্যান্সার। বুঝছি? বুঝলে বলো, বুঝলে 1, না বুঝলে 0, বুঝলে 1, না বুঝলে 0। তোমরা লাইভটা সর্বোচ্চ সংখ্যক শেয়ার করে দিবা, তোমাদের প্রত্যেকেরই কাজে লাগবে এই লাইভটা। ওকে, আজকে ফার্স্ট পেপার হচ্ছে, নেক্সট দিন সেকেন্ড পেপার হবে। চলো, একটি বুলেট দেয়ালের মধ্যে 3 সেন্টিমিটার প্রবেশ করার পর অর্ধেক বেগ হারায়, তাহলে এইটাও আমরা যদি গতানুগতিক নিয়মে করতে যাই আমার বাটাম ফাটবে। তাহলে আমরা কি করব, যত প্রকার টেকনিক আছে তাহলে আমরা অ্যাপ্লাই করব। তাহলে দেখো একটা বুলেট, এটা ধরো একটা দেয়াল, তাহলে দেয়ালের মধ্যে সে এস পরিমাণে দূরত্ব গেল, সে ধরো এখান থেকে এইটুকু গেল, এস পরিমাণে দূরত্ব সে গেল, যাওয়ার পর ধরো এইরকম একটা পজিশনে সে বেগ হারায়, কতখানি বেগ হারায়, ধরো 1/n পরিমাণে সে বেগ হারায়, 1/n পরিমাণে সে বেগ হারায়। তাহলে বেগ হারালে সে যদি পরবর্তীতে আরো x মিটার যেতে পারে, তাহলে আমরা লিখতে পারবো x ইকুয়াল টু s ইন্টু n মাইনাস 1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2n মাইনাস 1। ওকে, তাহলে এখান থেকে দেখো আমাদের এস এর মানটা কিন্তু দেয়া আছে, দেয়ালের মধ্যে 3 সেন্টিমিটার প্রবেশ করার পর, তার মানে এস এর মানটা কত, এস এর মানটা হলো আমাদের 3। দেখো এন এর মানটা কত, অর্ধেক বেগ হারায়, তার মানে কি 1/2 অংশ বেগ হারায়, তার মানে কি এন এর মান হলো 2, তাহলে এন এর মান বসাবো কত, 2 মাইনাস 1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 2 মাইনাস 1। তাহলে এখান থেকে লিখতে পারবা 2 মাইনাস 1 সমান কত, 1, তাহলে উপরে থাকে কত, 3 গুণ 1, তার মানে আরেকটু বড় 3, এখানে আরেকটু বড় 3, নিচে কত থাকে 4 মাইনাস 1, তার মানে 3 ইকুয়াল টু 1, এইটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে কি বললাম যে এস মিটার প্রবেশ করার পর যদি 1/n অংশ হারায়, এবং অবশিষ্ট যে শক্তিটা আছে সেটা দিয়ে সে যদি x মিটার পথ আরো যেতে পারে, তাহলে x ইকুয়াল টু হবে এটা। এটা আমরা সার্বজনীন যে কোনো কিছুর ক্ষেত্রেই লিখতে পারি, যে ধরো এখানে 1/3 অংশ বেগ হারায়,
বা 1/3 বেগ হারায়, 1/4 বেগ হারায়, 2/3 বেগ হারায়। সো যে কোনো কিছুই আমরা কিন্তু এখান থেকে করতে পারবো এটা দিয়ে। এখন আসো যে যদি এইরকম অর্ধেক বেগ হারায়, এইটার কথাই যদি বলা থাকে যে অর্ধেক বেগ হারায়, অর্ধেক বেগ হারায়, সরাসরি যদি অর্ধেকের কথাই থাকে তাহলে আমরা সরাসরি x ইকুয়াল টু লিখতে পারবো s/3। যদি অর্ধেকের কথাই থাকে তাহলে আমরা x ইকুয়াল টু s/3 সরাসরি করতে পারবো। তাহলে s সমান কত? s সমান হলো 3/3, তার মানে অ্যান্সার 1। তার মানে শুধুমাত্র এই ম্যাথটা আমরা ওইভাবেও করতে পারবো, আর যদি 1/3 1/4 যাই থাক সেগুলো আমরা এটা দিয়ে করতে পারবো। বুঝছো সবাই? বাচ্চারা বুঝলে ভালো, না বুঝলে আরো ভালো। দেখো পরেরটা কি বলা হয়েছে, একটি রাইফেলের গুলি একটি নির্দিষ্ট পুরুত্বের তক্তা ভেদ করতে পারে। দেখো একটা রাইফেলের গুলি একটা নির্দিষ্ট তক্তাকে যখন ভেদ করে, তাহলে এটা হলো আমাদের একটা তক্তা, সে এরকম একটা তক্তাকে সে ভেদ করতে পারবে। তার মানে তার একটা নির্দিষ্ট বেগে সে ভেদ করতেছে। আর বেগ থাকা মানে কি? সেখানে গতি থাকা, গতি থাকা মানে গতি শক্তি থাকা। তাহলে দেখো তো আমরা জানি ইকে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা বলতে পারি ইকে ইজ প্রপোর্শনাল টু ভি স্কোয়ার। অর্থাৎ 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 দেখো যখন সে একটা তক্তাকে ভেদ করে, তার মানে তার কাছে শুধুমাত্র এক অংশ গতিশক্তি আছে, তাই না? তার মানে তার কাছে এক অংশ গতিশক্তি আছে, অর্থাৎ তখন আমাদের বেগের মানটা হচ্ছিল 1। ওকে, কিন্তু এখন আমাকে ভেদ করতে বলতেছে কতগুলা তক্তা বলো তো? এখন আমাকে ভেদ করতে বলতেছে হলো কতগুলা তক্তা? 25টা তক্তা ভেদ করতে বলতেছে, 25টা তক্তা। তাহলে আমাকে বেগ কত গুণ করতে হবে? কার উপর স্কোয়ার করলে 25 হয়? 5-এর উপর। তার মানে দেখো তুমি খুব সুন্দর চিন্তা করে কিন্তু এটার অ্যান্সার বের করে দিয়ে আসতে পারো। অ্যান্সার হলো 5। বুঝছো? কার উপর স্কোয়ার করলে 25 হয়? 5-এর উপর। ওকে, তার মানে আমরা কিন্তু এইভাবে চাইলে করতে পারি। আবার ওই যে শর্টকাট তোমাদের বাজারে চলে যে বেগ সমান কি হবে, যে কত গুণ করতে হবে, তাহলে এটা হলো ইকুয়াল টু ওই যে অনেকে বলে যে রুট ওভার তক্তার সংখ্যা। তো তোমরা এই চিন্তা করেও দিতে পারো, যে কোনো এক চিন্তা করে দাও, তোমার ইচ্ছা। বুঝছো? বুঝলে 1 চাপো, না বুঝলে 0 চাপো, বলো। বুঝলে 1 চাপো, না বুঝলে 0 চাপো। বুঝলে 1 চাপো, না বুঝলে 0 চাপো। ওকে ওকে ওকে, ওকে। দেখো আমাদের পরবর্তী কোশ্চেন বলা হয়েছে, দুটি বস্তুকে একই বেগে ভূমি থেকে প্রক্ষেপ করা হলো। তাহলে ভূমি থেকে তুমি যখন প্রক্ষেপ করে দিচ্ছ তাহলে ওটা কি হয়? প্রক্ষেপণ বেগ। দেখো এখানে প্রক্ষেপণ কোণ দেয়া আছে, মানে থিটার মানটা দেয়া, ওই তার মানে এটা হলো কিসের ম্যাথ? প্রাসের ম্যাথ। তাহলে প্রাসের ম্যাথে কি হয়? এই যে এরম করে তুমি ছাড়ো, তাই না? তাহলে এই যে সর্বোচ্চ উচ্চতা কোনটা? এই জায়গায়। তাহলে সর্বোচ্চ উচ্চতার সূত্রটা কি ছিল? এইচ এর সূত্রটা কি ছিল? ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই টোয়াইস জি। সূত্র মনে রাখলে তুমি ম্যাথ পারবা, কারণ তোমাদের মেডিকেলে আসলে নর্মালি কঠিন কোনো ম্যাথ দেয় না, কঠিন একটা ম্যাথও দেয় না, তোমাদের একদম ডিরেক্ট সূত্র থেকেই ম্যাথ আসে। হয় সরাসরি সূত্র লিখতে দেয়, অথবা সরাসরি সূত্র থেকে ম্যাথ করতে দেয়। এই তাহলে তোমাকে বুঝতে হবে কি? তোমাকে বুঝতে হবে যে কোনখানে কোন সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। যদি এটা বুঝতে পারো তাহলে তুমি ম্যাথ পারবা। ওকে, ফিজিক্স নিয়ে ভয়ের কোনো কারণ নাই। ফিজিক্সের ম্যাথ আসে স্বাভাবিক, কিন্তু খুবই সহজ সহজ ম্যাথগুলো আসে। সবচাইতে সহজ হলো ফিজিক্স পোর্শনের ম্যাথটা। সেইখানে যদি ধরো 4টা ম্যাথও থাকে তাহলে 4 মার্ক বা যে কয় মার্কই থাক, সেগুলো কিন্তু মানে 100% কমেন্ট, তোমার কিন্তু এটা 100% অ্যাচিভ করা পসিবল। ওকে, তাহলে দেখো যে এখানে দুইটা ক্ষেত্রে, তাহলে আমরা দুইটা ক্ষেত্র নিব। একটা নিব H1 ইকুয়াল টু ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার
থিটা 1 ডিভাইডেড বাই টুয়াইস জি। কারণ যেহেতু একই আদি বেগে নিক্ষেপ করা হয়েছে, দেখো এই যে একই বেগে নিক্ষেপ করা হয়েছে, তার মানে এখানে একই বেগে যেহেতু নিক্ষেপ করা হয়েছে, তার মানে ভি নটের মানটা সমান, আর জি তো কনস্ট্যান্ট। তাহলে এইচ টু সমান কত? ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা 2 ডিভাইডেড বাই 2g। এখন দেখো কি বলা হয়েছে, অনুপাত বের করতে বলছে, তাহলে অনুপাত তুমি বের করো, তাহলে কত হবে h1 বাই h2 ইকুয়াল টু, দেখো এইটা আর এটা যদি আমরা উপর নিচে বসাই তাহলে কয়েকটা জিনিস কিন্তু কাটাকাটি যায়, আমরা বসানোর আগ দিয়েই কেটে ফেলবো। দেখো এইটা আর এটা সমান কেটে যায়, নিচের 2g কাটে, তাহলে থাকে কি, উপরে থাকে সাইন স্কোয়ার থিটা 1, নিচে সাইন স্কোয়ার থিটা 2। তার মানে দেখো সাইন স্কোয়ার থিটা 1 ডিভাইডেড বাই সাইন স্কোয়ার থিটা 2। তাহলে তুমি এইখান থেকে বলতে পারবা, দেখো থিটা 1 এর মান কত? 60 ডিগ্রি। সাইন 60 এর মান কত? সাইন 60 এর মান হলো √3/2। তার মানে √3/2 কে যদি স্কোয়ার করো তাহলে কত হয়? 3 ডিভাইডেড বাই 4। নিচে কত? সাইন 30 তার স্কোয়ার, তাহলে সাইন 30 তার স্কোয়ার করলে কত? সাইন 30 এর মান কত? 1/2। তার মানে স্কোয়ার করলে কত হয়? 1/4। এখন দেখো এই যে দুইটারই সেম, হরে কত আছে? 4, তাহলে 4 4 কাটে, তাহলে আমাদের মাঠে কি থাকে দেখো তো? থাকে হলো 3 ডিভাইডেড বাই 1। তার মানে অ্যান্সার হলো এটা 3:1। বুঝছো? 3:1। আশা করি বুঝতে পেরেছো। বুঝলে এক চাপো, না বুঝলে দুই চাপো, বুঝলে এক, না বুঝলে দুই, বুঝলে এক চাপো, না বুঝলে দুই চাপো। প্রিয় মেডিকেল পরীক্ষার্থী বাচ্চারা, দেখো পরবর্তী কোশ্চেন কি বলা হয়েছে, বৃত্তাকার পথে এত সমুদ্রতীতে চলমান কোনো গাড়ির কেন্দ্রমুখী ত্বরণ এত হলে ব্যাসার্ধ কত? একদম সরাসরি সূত্রের ম্যাথ, সরাসরি সূত্রের ম্যাথ। কি বলা আছে? বুঝেছি ভাইয়া হৃদয় আহমেদ। বন্ধু তুমি তো বুঝবাই। ওকে, দেখো এত সমুদ্রতীতে, তার মানে এখানে আমাকে কার মানটা দেয়া আছে? কার মান দেয়া আছে? ভি এর মান দেয়া আছে, সমদ্রুতি অর্থাৎ সমবেগ। ওকে, পরেরটার ক্ষেত্রে দেখো কি বলা হয়েছে, কেন্দ্রমুখী ত্বরণ হলো এত, তাহলে কেন্দ্রমুখী ত্বরণ দেয়া আছে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে কার মানটা দেয়া? আলফা এর মানটা দেয়া, আলফা এর মানটা দেয়া। ব্যাসার্ধ কত? তার মানে আর এর মানটা, রেডিয়াসের মানটা বের করতে বলছে। তাহলে দেখো রেডিয়াস, ব্যাসার্ধ কত? রেডিয়াসের মানটা বের করতে বলছে। তাহলে আলফা, ভি এবং আর, সরাসরি সূত্র তোমরা জানো, আলফা ইকুয়াল টু ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর। ঠিক আছে, তাহলে এখান থেকে কিন্তু তুমি লিখতে পারবা, চাইছে কার মান? আর এর মান। তাহলে ভি স্কোয়ার, ভি এর মানটা কত? 72, অর্থাৎ 72। আচ্ছা 72কে দেখো আমরা সরাসরি কিন্তু স্কোয়ার করলে হবে না, কারণ এখানে কি আছে? 72 কিলোমিটার পার আওয়ার। তাহলে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে আগে তোমার নিতে হবে, তারপরে তোমার এইখানে বসাইতে হবে। তাহলে আলফা এর মানটা আগে বসাই দাও 1, তার মানে 1 এর কোনো ভ্যালু নাই। তার মানে আলটিমেটলি 72কে তুমি যদি মিটার পার সেকেন্ডে নিয়ে স্কোয়ার করো তাহলে আমাদের অ্যান্সারটা বের হয়ে যাচ্ছে। তাহলে তোমার এখন মেইন কাজ 72কে মিটার পার সেকেন্ডে নিয়ে আসা। আর 72কে মিটার পার সেকেন্ডে তুমি কিভাবে আনবা? দেখো কিলোমিটার পার আওয়ার থাকলে মিটার পার সেকেন্ডে আনার জন্য 3.6 দ্বারা ভাগ করলেই হবে। আর যদি মিটার পার সেকেন্ড থাকে, সো এটা কি? এটা হলো আমাদের কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে নেওয়ার জন্য আমাকে 3.6 দ্বারা ভাগ করলেই হবে। আর মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে আনার জন্য আমাকে 3.6 দ্বারা গুণ করতে হবে। বুঝছো? তাহলে দেখো এখান থেকে যদি আমরা কাটাকাটি করি তাহলে কত হয়? এক ঘর যদি ওই পাশে নেই তাহলে হয় 36, তাহলে 36 দুয়ে কত হয়? 36 দুয়ে 72, তার মানে 20, তার মানে 20। ওকে, তাহলে এখানে তুমি 20কে যদি স্কোয়ার করে দাও তাহলে আমাদের হয়ে যাচ্ছে। তাহলে 20কে স্কোয়ার করলে কত হবে? 400। এইটাই আমাদের অ্যান্সার, এইটাই অ্যান্সার। একক হলো 400 মিটার, একক হলো মিটার। বুঝছো? বুঝলে এক চাপো, না বুঝলে দুই,
বুঝলে এক চাপো, না বুঝলে দুই। বুঝলে এক, না বুঝলে দুই। ওকে, চলো। বোর্ড কি একটু কেটে গেছে নাকি? হ্যাঁ ঠিক আছে, সমস্যা নাই। আদাব ভাইয়া, আদাব। তুমি কি মাত্র জয়েন হয়েছো? দেখো, মানে এটা একটা সরকারি কোশ্চেন, তুমি পাশে লিখে রাখতে পারো, সরকারি কোশ্চেন, সরকারি কোশ্চেন। ওকে, সরকারি কোশ্চেনটা কি? এই যে ঘড়ির মিনিটের কাটার কি কৌণিক বেগ কত? ঘড়ির মিনিটের কাটার কৌণিক বেগ কত? আর আমরা সবাই জানি কৌণিক বেগকে আমরা কিভাবে বের করব। কৌণিক বেগকে কিভাবে বের করব? আমরা জানি ওমেগা ইকুয়াল টু টোয়াইস পাই ডিভাইডেড বাই টি। তাহলে দেখো, টোয়াইস পাই ডিভাইডেড বাই, দেখো একটা ঘড়ির মিনিটের কাটা, তার পর্যায়কালটা কত? কয় মিনিটে সে আগের জায়গায় আসে বলো তো? 60 মিনিটে না? সুন্দর করে 60 মিনিটে সে আগের জায়গায় আসে। তার মানে এটা হলো 60 মিনিট। আর 60 মিনিট মানে কত সেকেন্ড? আমাদের তো ক্যালকুলেশন করতে হবে কিসে? সেকেন্ডে। তাহলে প্রত্যেক মিনিট সমান 60 সেকেন্ড। ঠিক আছে, তাহলে কত হয়? 2 পাই ডিভাইডেড বাই 6 6 36 শূন্য শূন্য, এই যে দুইটা শূন্য। তাহলে এই যে দেখো, 2 আর এটা কাটাকাটি করলে থাকে 1800। তার মানে আমাদের অ্যান্সারটা কত? পাই ডিভাইডেড বাই 1800। দিস ইজ অ্যান্সার আলি। বুঝছো? দেখো, একটি ঘোড়া ভূমির সাথে 30 ডিগ্রি কোণে 120 নিউটন বলে বস্তুকে টেনে 2 মিটার পার সেকেন্ড সমবেগে সরাতে পারে। আচ্ছা, কৃত কাজ বের করতে বলছে। আচ্ছা, কৃত কাজ আমরা কিভাবে পাবো? আমরা জানি ডাব্লিউ ইকুয়াল টু কি? আমরা জানি ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা, এফ এস কস থিটা। ওকে, এখন দেখো এখানে কি দেয়া আছে? বলের মান কি দেয়া আছে? অবশ্যই দেয়া আছে। এখানে 120 নিউটন বল, তার মানে এখানে তুমি বসায় দাও 120। এরপরে দেখো তো এস, এখন এস কি সরাসরি দেয়া আছে যে কত মিটার সে যেতে পারবে বা কত দূরত্ব সে যেতে পারবে? সেটা তো দেয়া নাই। তাহলে কি করতে হবে? এস বের করার জন্য দেখো কোন কোন ডাটা দেয়া আছে। 2 মিটার পার সেকেন্ড সমবেগ, তাহলে বেগ দেয়া আছে, এবং এইখানে দেখো সময় দেয়া আছে। তাহলে বেগ আর সময় দেয়া থাকলে আমরা বের করতে পারবো এস ইকুয়াল টু ভিটি। তাহলে ভি এর মান হলো 2, টি এর মান কত? 5 মিনিট। 5 মিনিট মানে 5 গুণ 60 সেকেন্ড ইন্টু কজ থিটার মান কত? 30 ডিগ্রি। ওকে, তাহলে এখন এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে হয়ে যাবে। তাহলে দেখো, আমরা সবাই জানি cos 30 মান কত? cos 30 মান কত? আমি সরাসরি লিখে দেই, cos 30 √3 ডিভাইডেড বাই 2, √3 ডিভাইডেড বাই 2। তাহলে আমরা এখান থেকে একটা কাজ করতে পারি। দেখো তো, আমরা এই 2 আর এই 5কে যদি গুণ করে দেই তাহলে কত হবে? 5 2 10, তার মানে 10 ইন্টু 60 ইন্টু √3 ডিভাইডেড বাই 2। ওকে, এইবার খেয়াল করো, আমরা এই 2 আর এই 120কে যদি কাটাকাটি করে দেই তাহলে কত থাকে? 60। আচ্ছা, এই 60 এবং এই 60কে আমরা যদি গুণ করি তাহলে কত হয়? 3600। আর এই যে 10কে গুণ করলে এখানে আরেকটা শূন্য ইন্টু √3। সো এইটাই হলো আমাদের মোটামুটি অ্যান্সার। দেখো, এখন এইটাকে তুমি যদি 3.6 দিয়ে লেখো তাহলে তুমি লিখতে পারবা কিভাবে? 3.6 ইন্টু কয় ঘর দশমিক আগে আনছো? 1 2 3 4, তার মানে 10⁴ ইন্টু √3। এখন আমরা সবাই জানি √3 মানে কত? 1.73। এই মানগুলো মুখস্থ রাখতে হবে। √2 এর মান, √2 এর মান, √3 এর মান, এই মানগুলো মুখস্থ রাখতে হবে। √2 1.4, √3 কত? 1.7 বা 73। তার মানে এটার মান কত? 1.73, অর্থাৎ 3.6 টু 1.73
ইন্টু 10⁴। তার মানে আমাদের অ্যান্সারটা কত হবে? অ্যান্সারটা হবে এই যে এই দুইটা যদি তুমি গুণ করে দাও, তার মানে দেখো মোটামুটি এখানে আছে 36, এখানে আছে হলো কত 17 মতো, তার মানে 3.6 মানে 3.5 এর বেশি, এখানে 1.73, তার মানে গুণ করলে মোটামুটি 6 এর বেশি আসবে, 6 এর বেশি আসবে। তাহলে 6 এর বেশি যদি আসে তার মানে 6 পয়েন্ট সামথিং হবে ইন্টু 10⁴ যে এখানে পাবা। দেখো তোমার অপশন মিলানোর দুইটা টেকনিক, তোমার অ্যান্সার করার টেকনিক হলো দুইটা। একটা হলো দেখবা যে এখানে 10 এর পাওয়ার কত আছে সেটা দেখবা আগে প্রথমে, তারপরে যেটা দেখবা যে এখানে সহগটা কত আছে, গুণ আকারে কত আছে, 6 পয়েন্ট কত আছে, বা এখানে 4 পয়েন্ট আছে কিনা, 3 পয়েন্ট আছে কিনা, 2 পয়েন্ট আছে কিনা। তাহলে যেখানে 6 পয়েন্ট থাকবে এবং 10⁴ থাকবে ওইটাই অ্যান্সার। ওকে, এই বুঝছো? যদি বুঝে থাকো এক চাপো, না বুঝলে দুই চাপো। দেখো কোনো গাড়ির বেগ 2 গুণ বাড়ালে গতিশক্তি কিরূপ পরিবর্তিত হবে? তাহলে এটাও আমাদের বাংলা নিয়মে করা যাবে না, আমাদের কি নিয়মে করতে হবে? ইংলিশ নিয়মে করতে হবে। তাহলে দেখো বেগের সাথে গতিশক্তির সম্পর্ক কি? আমরা জানি E = ½ mv²। তার মানে গতিশক্তির সাথে বেগের সম্পর্ক কি? সমানুপাতিক। ওকে, তাহলে দেখো বেগ যদি তুমি 2 গুণ বাড়াও তাহলে এখানে গতিশক্তি কিরূপ পরিবর্তিত হবে? 4 গুণ। আচ্ছা, তোমাদের মেডিকেলে যে কোশ্চেনগুলো থাকে এইখানে সরাসরি চায়, তুমি যদি বেগ 2 গুণ বাড়ালে অর্থাৎ 2 গুণ করলে, বাড়ালে মানে এটা অ্যাকচুয়ালি আবার প্লাস করতে হয়, কিন্তু এখানে প্লাস দিয়ে দেখবা যে তোমাদের কোনো অপশন নাই, তোমাদের একদম সরাসরি সোজাভাবে যেটা আসে সেটাই, যে বেগ যদি তুমি 2 গুণ করো তাহলে গতি শক্তি কিরূপ হবে, সো কিরূপ পরিবর্তন হয় মানে কিরূপ হবে, এইভাবেই দেখবা যে সবগুলো অ্যান্সার সেট করা আছে। তাহলে এটা যদি হয় 2 গুণ, এটা হবে কত? 4 গুণ। বুঝছো? এটা কি বুঝতে পেরেছো? ওকে, আশা করি বুঝতে পেরেছো। পরেরটায় যাই। এত ভরের একটি ট্রাকের ভরবেগ দেয়া আছে, এর গতিশক্তি কত? তাহলে দেখো ভরবেগ এবং গতিশক্তির মধ্যে সম্পর্ক কি? গতিশক্তি এবং আমাদের ভরবেগ, তাহলে এর মধ্যে সম্পর্ক কি? আমরা জানি E = p²/2m। তাহলে আমাদের এখানে গতিশক্তি বের করতে বলছে, তাহলে p এর মানটা কত দেয়া? p এর মানটা দেয়া হলো 200 স্কয়ার, তাহলে স্কয়ার করলে আবার 200 দ্বারা গুণ করতে হবে, 2 ইন্টু m এর মানটা কত? 2000। সো আমরা এটাকে যদি ক্যালকুলেশন করতে পারি তাহলেই হয়ে যাবে। দেখো 0 0 0 কাটো, এখানে 3টা শূন্য কেটে দাও, এখানে 2 কাটো, এখানে 2 কাটো, এখানে 2 কাটো, তাহলে এখানে কত হয়? 10। তার মানে এটা একদম কাটাকাটির লীলা খেলা, কাটাকাটির লীলা খেলা। ওকে, পরেরটা দেখো 1 কিলোমিটার উঁচুতে অবস্থিত একটি বিমান হতে 500 গ্রাম ভরের বোমা ফেলে দেওয়া হলো। তার মানে এখানে একটা বিমান আছে, দেখছো এখানে একটা বিমান আছে। আচ্ছা, এইটাই ধরো হলো বিমান। তাহলে এই বিমান থেকে এখানে একটা বোমা ফেলা হয়েছে, এখানে একটা বোমা ফেলা হয়েছে। তাহলে বিমান থেকে একটা বোমা ফেললাম, বোমার ভর কত দেয়া? 500 গ্রাম। তার মানে এম এর মানটা হলো 500 গ্রাম। তাহলে 500 গ্রামকে আমরা কেজিতে কনভার্ট করলে কত লিখতে পারি? হাফ কেজি। আচ্ছা, তাহলে এইটা যখন ভূমিতে স্পর্শ করবে তখন এখানে গতিশক্তিটা কত? এখন আমরা সবাই জানি যে শক্তির নিত্যতার সূত্রানুযায়ী সব জায়গাতে শক্তি কি থাকে? সমান থাকে, মোট শক্তি সমান থাকে। এখন দেখো সর্বোচ্চ উচ্চতায়, এটা উচ্চতাটা কত? 1000 মিটার সর্বোচ্চ উচ্চতায়। তার মানে এই পজিশনে আমাদের কি হয়? এই পজিশনে কি হয়? আমাদের বিভব শক্তি সর্বোচ্চ থাকে, আর এখানে গতি শক্তি থাকে সর্বোচ্চ। তার মানে আমরা যদি এখানে বিভব শক্তিটা বের করতে পারি mgh দিয়ে, সো এটাই হলো এখানকার গতি শক্তির মান। তার মানে আমাদের অ্যান্সারটা কত? mgh। তাহলে m এর মানটা কত? হাফ। g এর মানটা কত? দেয়া আছে? দেয়া নাই। তাহলে না দেয়া থাকলে তুমি 10 ধরে নিয়ে করতে পারো। h এর মানটা কত? 1000। ওকে, তাহলে দেখো এটা কাটলে থাকে হলো 500, তাহলে গুণ করলে কত হবে? 5000।
এত জুল, এটাই হলো আমাদের অ্যান্সার, এটাই হলো অ্যান্সার। ওকে, তাহলে 5000 জুল কখন, যখন আমরা জি এর মানটা 10 নিলাম। কিন্তু যদি জি এর মানটা 9.8 নিতাম তাহলে এখানে হয়তো 5000-এর একটু কম আসতো, বুঝছো? 5000-এর একটু কম আসতো। সবাই একটু 1 মিনিট অপেক্ষা করো, 1 মিনিট অপেক্ষা করো সবাই। ওকে, তাহলে এটা কি বুঝতে পারছো? বলো, বুঝতে পারলে 1 লেখো, না বুঝলে 2 লেখো। বুঝতে পারলে 1 লেখো, না বুঝলে 2 লেখো। আশা করি বুঝতে পেরেছো। দেখো, কোন বস্তুর গতিশক্তি 300% বৃদ্ধি করা হলে, এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা আসার সম্ভাবনা আছে, এটা আসার সম্ভাবনা ভালো। ওকে, তাহলে দেখো আমরা এটাকে কিভাবে করব। ওকে, চলো এটা শুরু করা যাক। গতিশক্তি দেওয়া আছে কত, 300% বৃদ্ধি পেলে ভরবেগ বাড়বে কতখানি। তার মানে এই যে আমি বারবার বলতেছি যে এখানে গতিশক্তি বৃদ্ধি করা হয়েছে এতখানি। তার মানে দেখো, গতিশক্তির সাথে ভরবেগের কি সম্পর্ক আমরা জানি, ইকে ইকুয়াল টু পি স্কোয়ার ডিভাইডেড বাই টোয়াইস এম। এখন দেখো, তাইলে ইকে ইজ প্রপোর্শনাল টু পি স্কোয়ার। তাহলে গতিশক্তি 300% বৃদ্ধি করা হয়েছে। একটু খেয়াল করো, দেখো আমাদের প্রাথমিক অবস্থায় গতিশক্তি যদি থাকে 1, তার মানে ভরবেগ কত থাকে 1, তাই না? প্রাথমিক অবস্থায়, কারণ এখানে 1 দিলে 1 তুমি যদি স্কোয়ার করো তাহলে এটা কত হয়, 1 হয়। ওকে, এখন 300% বৃদ্ধি করা হয়েছে, তাহলে বৃদ্ধি 300%, 300% মানে হলো 3, আমরা সবাই জানি। 100% মানে কত, 1, 200% মানে 2, 300% মানে 3, তাই না? সম্পূর্ণ অংশ। তাইলে আগে ছিল 1, পরে বৃদ্ধি পাইছে 3, তার মানে হয়েছে কত বর্তমানে 4। তাহলে বর্তমানে হয়েছে কতখানি 4। তাহলে দেখো, গতি শক্তি যদি হয় 4, তার মানে ভরবেগ বর্তমানে কত হয়েছে বলো তো? বর্তমানে হয়েছে কত, 2 না? কারণ 2 এর স্কয়ার করলে 4 হয়। তাহলে ভরবেগ বর্তমানে আছে হলো 2, আর আগে ছিল কত, 1, তার মানে পরিবর্তন কতখানি? তাহলে বিয়োগ করলেই হয়ে যাবে না, 2 মাইনাস 1 ডিভাইডেড বাই 1। যেহেতু পার্সেন্টেজে প্রকাশ করব, তাহলে পার্সেন্টেজ দিয়ে গুণ করে দিলাম, তার মানে কত হয়, 100%। বুঝছো এটা? এই ম্যাথটা যদি তোমরা বাংলা নিয়মে করতে যাও, তোমাদের কিন্তু একদম বাটাম ফেটে যাবে, কারণ এটা অনেক বড় একটা ম্যাথ। তোমার একটু মাথা খাটাইতে হবে, বুঝছো? একটু মাথা খাটাইতে হবে যে অ্যাকচুয়ালি কি বলছে বা এটাকে কিভাবে সলভ করা যেতে পারে। ওকে, বলো, বুঝলে 1 চাপো, না বুঝলে 2 চাপবা। তার মানে 300% বৃদ্ধি করা হয়েছে। 300% বৃদ্ধি মানে কি, 300% মানে হলো 3। তাহলে আগে ছিল 1, বর্তমানে বৃদ্ধি হয়ে হয়েছে কত, 3, তার মানে হয়েছে 4। তাহলে এই যে ইকে যদি হয় 4, তাহলে পি এর মান কত হবে, 2। বুঝছো? ওকে, 30 মিটার উচ্চতা থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তুর কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে। এটার তুমি বাংলা নিয়মে করা বাদ দিয়ে, এখন যেহেতু আমাদের অ্যাডমিশনের সময়, তাহলে কি করতে হবে, ইংলিশ নিয়মে করতে হবে। এই যে এইচ উচ্চতা থেকে তুমি যদি একটা বস্তুকে ফেলে দাও, এইচ উচ্চতা থেকে একটা বস্তুকে ফেলে দাও এবং ভূমি থেকে এক্স মিটার উচ্চতায়, এই যে ভূমি থেকে এক্স মিটার উচ্চতায়, এইরকম একটা জায়গায়, এইরকম একটা জায়গায় গতিশক্তি বিভব শক্তির যদি এন গুণ হয়, এইরকম একটা জায়গায় গতিশক্তি যদি বিভব শক্তির এন গুণ হয়, তাহলে আমরা লিখতে পারবো x ইকুয়াল টু এইচ ডিভাইডেড বাই এন প্লাস 1। এক্স ইকুয়াল টু এইচ ডিভাইডেড বাই এন প্লাস 1। তার মানে দেখো, এখানে এইচ এর মান কিন্তু দেয়া আছে, এই যে দেখো এইচ এর মান দেয়া 30 মিটার। আবার এন এর মানটা কিন্তু দেয়া আছে, এই যে দ্বিগুণ হবে। তার মানে তুমি বলতে পারবা
এক্স এর মান তো বের করতে হবে, তাহলে এক্স ইকুয়াল টু এখানে হবে 30 আর নিচে হবে 2 + 1, তাহলে 2 + 1, তার মানে নিচে হয় 3, অর্থাৎ আলটিমেটলি অ্যান্সার কত? 10। বুঝছি আমরা? বলো বুঝছি কি না? একটি রাইফেলের গুলি একটি তক্তাকে ভেদ করতে পারে, তার মানে দেখো একটা তক্তাকে ভেদ করার জন্য এই যে একটা তক্তা, এই একটা তক্তাকে যে ভেদ করে যাচ্ছে একটা নির্দিষ্ট বেগ নিয়ে, তাই না? অর্থাৎ একটা নির্দিষ্ট গতি নিয়ে, তার মানে এখানে একটা নির্দিষ্ট গতি শক্তি আছে। তার মানে আমরা বলতে পারি যে ইকে ইজ প্রপোর্শনাল টু, আমরা জানি হাফ এমভি স্কোয়ার, তার মানে ভি স্কোয়ার। তার মানে এখানে বেগ যদি তুমি 3 গুণ করে দাও তাহলে গতিশক্তি কয় গুণ হবে? 9 গুণ হবে। তাহলে যে বেগ যদি তুমি 3 গুণ করো গতিশক্তি হবে কত? 9 গুণ। তার মানে অনুরূপ 9টা তক্তা ভেদ করতে পারবে, অনুরূপ 9টা তক্তা ভেদ করতে পারবে। তাহলে দেখো এই ধরনের ম্যাথগুলা করতে কয় সেকেন্ড টাইম লাগে? কয় সেকেন্ড টাইম লাগে? এটা সর্বোচ্চ 3-4 সেকেন্ড টাইম লাগবে, 4 সেকেন্ড 5 সেকেন্ড টাইম লাগবে। আর হয়তো তোমার গোল্লা ভরাট করার জন্য আর কয় সেকেন্ড? আর ধরো তোমার মোটামুটি 5 সেকেন্ড ধরলাম বা 7 সেকেন্ড, তার মানে 15 থেকে 20 সেকেন্ডের মধ্যে এই ধরনের ম্যাথগুলো সলভ করা যায়। তাহলে এই ম্যাথগুলোর জন্য, ফিজিক্সের এইসব ম্যাথগুলোর জন্য কিন্তু অন্যান্য এমসিকিউতে তোমরা সময় বেশি পাবা। কিন্তু এই ম্যাথগুলো যদি না বুঝো, ভেতর থেকে যদি না ফিল করে যদি সরাসরি মুখস্থ করে যাও, তোমরা অবশ্যই মুখস্থ করবা। সূত্র তো মুখস্থই করতে হবে, সূত্র তো মুখস্থ করা ছাড়া কোনো গতি নাই। কিন্তু মুখস্থটা একটু বুঝে বুঝে করবা, বুঝছো? মানে কিভাবে হচ্ছে ওই জিনিসটা বুঝে তারপরে তোমরা মুখস্থ করো, কোনো সমস্যা নাই। কিন্তু না বুঝে একদম মানে ওই যে গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ এরকম করে করে যদি মুখস্থ করো তাহলে দেখবা যে পরীক্ষার হলে গিয়ে মানে সবুজ না লাল এটা গুলাই ফেলছো। ওকে, এই বুঝতে পারলে 1 চাপো, না বুঝলে 2 চাপো। তোমাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে, সরল মনে কোমল কোনো প্রশ্ন থাকে, ছোট বাচ্চা কাচ্চারা, সেটা তোমরা করতে পারো চাইলে। হ্যাঁ, তোমাদের কোনো কোশ্চেন থাকলে করতে পারো। আমাদের মোটামুটি অর্ধেকের মতো শেষ হয়ে গেছে। হ্যাঁ, অর্ধেকের মতো শেষ হয়ে গেছে, আর কিছু সময়ের মধ্যে শেষ হয়ে যাবে। যারা ধৈর্য ধরে সাথে আছো তাদেরকে ধন্যবাদ। ওকে, চলো। তোমরা যারা সাথে আছো তারা লাইভটা শেয়ার করে দিও। দেখো 74 কেজি, এত কেজি ভরের একজন লোক প্রতিদিন এত সেন্টিমিটার উঁচু এতটি সিঁড়ি এত সেকেন্ডে উঠতে পারে, তার ক্ষমতা কত? দেখো ক্ষমতা আমরা ছোটবেলা থেকে 9-10 থেকে নির্ণয় করে আসি। তাহলে পি ইকুয়ালটা আমরা জানি W/T, W সমান আমরা জানি mgh/T। তাহলে দেখো এম এর মানটা কত? 74.6। জি এর মানটা কত? জি এর মান এখানে কি দেয়া আছে? দেয়া নাই, তাহলে আমরা 10 ধরে নিয়ে করতে পারি আপাতত। ওকে, এইচ এর মানটা কত? 25 সেন্টিমিটার, তার মানে 25 ভাগ হলো 100 মিটার গুণ 20টি সিঁড়ি। ওকে, / টি এর মানটা কত? 10 সেকেন্ড। ওকে, তার মানে দেখো এখান থেকে কিন্তু তুমি চাইলে এইটা এবং এইটা কেটে দিতে পারো। এরপরে তুমি কি করতে পারো? দেখো এরপরে কি করা যেতে পারে? দেখো এইখান থেকে তুমি 25 ভাগ 100 করলে কত পাবা? 1/4 পাবা না? 1/4। 25 ভাগ 100 করলে পাওয়া যায় 1/4, তার মানে এখানে পাওয়া যাচ্ছে 1/4। এই 4 দিয়ে এই 20কে কাটলে হয় 5। দেখছো কত সহজ হয়ে গেল আমাদের ক্যালকুলেশন। তাহলে এখানে থাকে 74.6, এখানে থাকে 5। তাহলে এখন সিম্পল গুণ। এমএসটি আমি না কোনটা বুঝতে পারো নাই? তুমি যে 2 বললা একটু পাশে বলে দাও যে আমি এটা বুঝতে পারি নাই, তাহলে সেটা আমি রিপিট করব। দেখো সিম্পল গুণ, তাহলে 5-6 30-এর 0, হাতে থাকে 3, 4-5-এ 20, 23, হাতে থাকে 2, 5-7-এ 35, 36, 37, এক ঘর আগে দশমিক,
তার মানে এটা হলো আমাদের অ্যান্সার 373। অ্যান্সার হলো মোটামুটি 373-এর কাছাকাছি যা থাকবে সেটাই হলো আমাদের অ্যান্সার। এত ওয়াট বুঝছো? একটি ঘূর্ণায়মান বস্তুর ভর দেয়া আছে। এখানে দেখো ভর দেয়া আছে, ঘূর্ণন অক্ষ থেকে এর দূরত্বটা দেয়া আছে, অর্থাৎ ভর দেয়া মানে কি, এম এর মান দেয়া, দূরত্ব দেয়া মানে কি, আর এর মান দেয়া। এত কৌণিক বেগ, তাহলে কৌণিক বেগ মানে কি, ওমেগা এর মান দেয়া আছে। দেখো ঘূর্ণন গতিশক্তি কত হবে, আমরা সবাই ঘূর্ণন গতিশক্তির সূত্র জানি, সেটা কি, ই কে ইকুয়াল টু, আমরা রৈখিক গতিশক্তির সূত্র জানি হাফ এম ভি স্কোয়ার, কিন্তু এখানে হবে কি হাফ আই ওমেগা স্কোয়ার। আই মানে কি জড়তার ভ্রামক, ওমেগা মানে কি কৌণিক বেগ। এখন দেখো তো জড়তার ভ্রামক তো সরাসরি দেয়া নাই, তাহলে কি লিখতে পারবো, এম আর স্কোয়ার, ঠিক আছে, এম আর স্কোয়ার ইন্টু ওমেগা স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি হাফ এম এর মানটা কত 2, আর এর মানটা কত 1 স্কোয়ারে আর একটু বড় 1, ওমেগা এর মানটা কত 5 স্কোয়ার। তাহলে দেখো 2 আর 2 কাটে, 1 স্কোয়ার মানে একটু বড় 1, আর 5 স্কোয়ার মানে একটু 25, তার মানে 25 গুণ 1 মানে একটু বড় 25, বুঝছো? তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। নেক্সট, এত বল এত সেকেন্ড ধরে ক্রিয়া করলে ভরবেগের পরিবর্তন কত? তোমাকে বুঝতে হবে ভরবেগের পরিবর্তন মানেই হলো বলের ঘাত, ভরবেগের পরিবর্তন মানেই বলের ঘাত, এটা সমানই হলো বলের ঘাত। ওকে, যেটা আমরা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে পাই, যে ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। সো ওইখান থেকে আমরা একটা সূত্র ডিরাইভ করে আনতে পারি, সেটা হলো বলের ঘাতের সূত্র, জে ইকুয়াল টু এফ টি। দেখো এফ এর মান দেয়া, টি এর মান দেয়া, এই সূত্রটা কোথা থেকে আসছে, নিউটনের সূত্র থেকে আসছে, নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আসছে। তাহলে দেখো এফ এর মানটা কত 5, টি এর মানটা কত 10, তার মানে অ্যান্সার কত হয় 50। বুঝছো? আশা করি বুঝতে পারছো। তাহলে ভরবেগের পরিবর্তন সমান হলো বলের ঘাত, আর ঘাত বল জিনিসটা আলাদা। ঘাত বল মানে হলো কম সময়ের মধ্যে অনেক বল, সেটা হলো ঘাত বল। কম সময়ের মধ্যে অনেক বল, সেটা হলো ঘাত বল। বন্দুকের পশ্চাৎবেগ কত? একদম মানে সরকারি আরেকটা কোশ্চেন পেয়ে গেছি আমরা। দেখো সরকারি আরেকটা কোশ্চেন, সরকারি কোশ্চেনগুলো সবসময় স্পেশাল। বন্দুকের পশ্চাৎবেগ ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে আমরা জানি যে এম বড় হাতের ভি ইকুয়াল টু ছোট হাতের এম ছোট হাতের ভি। এটা হলো বন্দুকের ভর, বন্দুকের বেগ, আর গুলির ভর, গুলির বেগ। যেহেতু পশ্চাৎ তার মানে সামনে একটা মাইনাস। বলছে বন্দুকের পশ্চাৎবেগ, কারণ তুমি যখন একটা গুলি মারো এরকম করে বন্দুকটা পেছনের দিকে সরে আসে, তাই না? কি জন্য? ভরবেগকে, শক্তিকে, তোমার ভরবেগের সূত্রকে সমর্থন করার জন্য। ওকে, তাহলে দেখো ভি ইকুয়াল টু কি হবে মাইনাস এম ভি ডিভাইডেড বাই এম, তার মানে কত হয় মাইনাস, গুলির ভর কত 0.01 কেজি, এর বেগ কত 300, কয়শো 300, বড় হাতের এম কত 6। তাহলে দেখো কাটাকাটি করলে থাকে কত 5 6 30, তাহলে 50। এখন যদি এটারে তুমি গুণ করে দাও তাহলে কিন্তু আমাদের মোটামুটি অ্যান্সারটা হয়ে যায়। তাহলে গুণ করে দিলে কত হবে 1 2, তাহলে 1 2 ঘর আগে যদি তোমার দশমিক আসে তার মানে আমাদের অ্যান্সারটা কত হয় 1 2, তাহলে 1 2 তার মানে 0.5, তাহলে মাইনাস 0.5 এত মিটার পার সেকেন্ড। বুঝছো? মাইনাস 0.5। আচ্ছা দেখো পরেরটাও সেম কোশ্চেন, এটা তো রিপিট হয়ে গেছে। তারপরেরটা দেখো, এটা তো রিপিট কোশ্চেন, এটা রিপিট হয়ে গেছে। সো এটা আগের কোশ্চেনটাই ছিল। ভর অপরিবর্তিত রেখে পৃথিবীর ব্যাসার্ধ অর্ধেক হয়ে গেলে জি এর মান, তার মানে এই ধরনের সম্পর্কগুলো আমি বারবারই বলতেছি যে তোমাদের মেডিকেলের জন্য সূত্র মনে রাখা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? কিভাবে অ্যাপ্লাই করবা এটা বেশি ইম্পর্টেন্ট না, কারণ তোমাদের বেশি প্যাচের ম্যাথ দেয় না, সরাসরি সূত্র অ্যাপ্লাই করবা ম্যাথ হয়ে যাবে, এই ধরনের ম্যাথ দিবে। আচ্ছা তাহলে দেখো আমরা জানি জি ইকুয়াল টু জিএম ডিভাইডেড বাই আর স্কোয়ার, জিএম ডিভাইডেড বাই আর স্কোয়ার, তার মানে
তুমি এখানে ব্যাসার্ধ অর্ধেক হয়ে গেছে, তাহলে ব্যাসার্ধ যদি অর্ধেক হয় তাহলে বলতে পারবা না জি ইজ প্রপোর্শনাল টু 1/r²। আর এই যে আর এর মানটা যদি হয়ে যায় হাফ, আর এর মানটা যদি হয় হাফ, তার মানে কত হবে বলো তো? আলটিমেটলি কত হয়? এটা হাফের উপর স্কোয়ার করলে কত হয়? 1/4 হয়। আর ওই 4টা উল্টায় যায়, উপরে যায়, কারণ এটা তো নিচে হয় 1/1/4, তার মানে কত? লবে 4, তাই না? তার মানে জি এর মানটা হয় হলো 4। বুঝছো এটা? 1/2 এর উপর স্কোয়ার করা তার মানে কি 1/4, তার মানে 1/1/4, 1/1/4, অর্থাৎ এটা সমান কি 4। তাহলে এই যে 4, বুঝছি আমরা? দেখো খুবই ছোট ছোট ম্যাথ, কিন্তু এই ম্যাথগুলাই আসবে। মঙ্গল গ্রহের ব্যাস ব্যাস দেয়া আছে, তার মানে আর এর মানটা দেয়া, আর এর মানটা দেয়া, অভিকর্ষীয় ত্বরণ দেয়া আছে, তার মানে জি এর মানটা দেয়া, মুক্তি বেগ বের করতে বলছে। খুবই সহজ জিনিস, একদম ডিরেক্ট সূত্র, ওই যে বলছিলাম স্কেপ ভেলোসিটি। তাহলে স্কেপ ভেলোসিটি ইকুয়াল টু কি জানি, √2gr। তার মানে কত হয়? জি এর মানটা হলো 3.8, আর এর মানটা কত? 6000। ওকে, তাহলে দেখো এখান থেকে যদি একটু ক্যালকুলেশন করো তাহলে তোমরা বুঝতে পারবা 3.8 দ্বারা তোমরা গুণ করো, তাহলে এখানে কত হয়? অ্যাকচুয়ালি 38 দুয়ে কত হয়? 30 দুয়ে হলো 60, আর 8 দুগুণে 16, 60 আর 16 যোগ করলে কত হয়? 76, তাই না? আচ্ছা, তার মানে এখানে হলো 7.6 ইন্টু হলো 6000 √। ওকে, তাহলে এখন ভেতরে যদি গুণ করে দাও তাহলে 6 6 36 6, হাতে থাকে 3, 6 6 7 42, 43 44 45, 45 1 2 3 ঘর 0, 1 2 3 ঘর 0 √, আর এক ঘর আগে একটা দশমিক, তার মানে এই যে এই শেষের শূন্যটা উঠে যাচ্ছে আর কি। সো এইটাকে এখন √, করতে হবে। তো দেখো এটাকে কিন্তু তুমি নর্মালি √, করতে পারবা না, কিন্তু তুমি অন্যভাবে একটু চিন্তা করো তো, অন্যভাবে চিন্তা করো। দেখো 45,600, এটা 45,600, এর কাছাকাছি কোনো একটা বর্গ সংখ্যা চিন্তা করো তো। 40,000, 40,000 অথবা 60,000 বা 80,000, এইগুলো দিয়ে তুমি চিন্তা করবা সবসময়। 45,000-এর কাছাকাছি কি আছে? 40,000, তাই না? 40,000। দেখো তো এটা কার বর্গ সংখ্যা? এটা কার বর্গ সংখ্যা? আমরা 200-কে যদি স্কোয়ার করে দেই, দেখো তো এই যে 2-কে স্কোয়ার করলে হয় কত? 4, আর এই যে 2 শূন্য 4 শূন্য হয়ে যায়, তার মানে 200-কে স্কোয়ার করলে 40,000 হয় না? অর্থাৎ 40,000-কে √, করলে 200 হবে, তাহলে এখানে আছে 45,000, তার মানে কি 200-র চেয়ে বড় যে সংখ্যা হবে সেটাই। ঠিক আছে, 200-র চেয়ে বড় যে সংখ্যা হবে সেটাই। বুঝছো? তো এইভাবে তোমাদেরকে একটু চিন্তা করতে হবে, এইভাবে তোমাদেরকে একটু চিন্তা করতে হবে। তার মানে যে অ্যান্সারটা হবে অপশনে দেখবা যে 200-র চেয়ে বড় যেটা আছে সেটা আমাদের অ্যান্সার হবে। ওকে, একটি তারের উপাদানের ইয়াং গুণাঙ্কের মান দেয়া আছে, অর্থাৎ ওয়াই এর মানটা দেয়া আছে। কার মান? ওয়াই এর মানটা দেয়া আছে। এই যে দেখো ওয়াই এর মানটা দেয়া আছে, তারটির দৈর্ঘ্য এত পার্সেন্ট বাড়াতে, অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণ, তার মানে ওই যে বিকৃতির মানটা দেয়া আছে, বিকৃতির মানটা দেয়া আছে, তাই না? আমরা জানি বিকৃতি মানে কি, L/L, এইটাকে পার্সেন্টেজে প্রকাশ করা আছে ইন্টু 100%। এটা সমান কি? বিকৃতি না? এটা সমান হলো বিকৃতি। ওকে, প্রশ্ন পড়ে প্রশ্নের গভীরতা বুঝতে হবে, যে তোমাদের কি দেয়া আছে, কি দেয়া আছে এটা বুঝতে হবে। দেখো পীড়ন কত, তাহলে আমরা জানি y ইকুয়াল টু কি, y ইকুয়াল টু পীড়ন ডিভাইডেড বাই বিকৃতি, পীড়ন ডিভাইডেড বাই বিকৃতি, পীড়ন ডিভাইডেড বাই বিকৃতি। তাহলে দেখো তো এখানে পীড়নের মানটা বের করতে বলছে, তার মানে p ইকুয়াল টু y ইন্টু বি, তার মানে y এর মানটা কত? 2 ইন্টু 10⁻11, বিকৃতির মানটা কত? 15%। তাহলে পার্সেন্টেজকে সংখ্যায় প্রকাশ করলে 100 দ্বারা ভাগ করে দিতে হবে। বুঝছি? তাহলে এখান থেকে আমরা কিন্তু করে দিতে পারি খুব সহজে। দেখো 100 মানে কি? 100 মানে 10 স্কোয়ার, আর উপরে আছে 10⁻11, তাহলে উপরে 11 নিচে 2, তাহলে কত হয়? 10⁻9। তার মানে খুব সুন্দর ফাইন। দেখো 15 আর 2 গুণ করলে হয় 30 ইন্টু 10⁻9, তার মানে তুমি যদি এখানে 3 ইন্টু 10
30-এর মধ্যে কি আছে 3 ইন্টু 10 আছে, তাই না? তাহলে ওই 10কে যদি এখানে গুণ করে দাও তাহলে হয় 10 টু দি পাওয়ার 10। তাহলে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 10, এইটাই হলো আমাদের অ্যান্সার। এই আমরা কি বুঝতে পেরেছি? প্রিয় কচিকাচার দল, তোমাদের সরল মন কি এই প্রশ্নগুলো বুঝতে পারতেছে? বলো, তোমরা তোমাদের সরল মনে কি এই প্রশ্নগুলো বুঝতেছো? বুঝলে এক চাপো, না বুঝলে দুই চাপো। বুঝলে এক চাপো, না বুঝলে দুই চাপো। আর যদি দুই চাপো তাহলে তোমরা একটু বলে দিবা যে আসলে কোথায় বুঝতেছো না, তাহলে সেই জিনিসটা রিপিট করবো। হ্যাঁ, যারা ভিডিও দেখতেছো, যারা লাইভ দেখতেছো, তোমাদের কাছে অনুরোধ তোমরা লাইভটা শেয়ার করে দাও যেন সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থীদের কাছে পৌঁছায়, কারণ তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার আর বেশি দিন দেরি নাই। তো এটা কিন্তু আমাদের পেইড ব্যাচে ক্লাসটা নেওয়ার কথা ছিল, কিন্তু তোমাদের সবার কথা চিন্তা করে এটা আমাদের পাবলিক পেজ থেকে নেওয়া হচ্ছে যেন তোমাদের সবার একটু উপকার হয়। এখন তোমরা যদি লাইভটা শেয়ার করে না দাও তাহলে স্টুডেন্টদের কাছে কিভাবে যাবে এটা একটু বলো। আর তোমরা সর্বোচ্চ সংখ্যক লাইভে উপস্থিত থাকলে বা তোমরা লাইভটা শেয়ার করলে আমরা বেশি ইন্সপায়ার্ড হব। তাহলে কি হবে, আমরা তোমাদের জন্য আরো বেশি দেওয়ার চেষ্টা করব, যত বেশি সার্ভিস দেওয়া যায় তোমাদেরকে। ঠিক আছে, ওকে। দেখো 1 মিটার দীর্ঘ কোনো তারের ব্যাস 5 মিলিমিটার, তাহলে ব্যাস দেয়া আছে 5 মিলিমিটার। এখানে ব্যাস হ্রাস পাওয়ার কথা বলা হয়েছে, মানে আলটিমেটলি বের করতে বলছে কি পয়সনের অনুপাতটা বের করতে বলছে। পয়সনের অনুপাত সমান আমরা কি জানি? পয়সনের অনুপাত সমান আমরা জানি মাইনাস উপরে থাকে কি পার্শ্ব বিকৃতি, উপরে থাকে পার্শ্ব বিকৃতি আর নিচে থাকে হলো দৈর্ঘ্য বিকৃতি, তাই না? পার্শ্ব বিকৃতি আর দৈর্ঘ্য বিকৃতি। তার মানে দেখো পার্শ্ব বিকৃতি সমান আমরা কি লিখতে পারি? ডি বাই ডি, অর্থাৎ ব্যাস বা ব্যাসার্ধের যতখানি পরিবর্তন হয়েছে সেটা, আর আদি কতখানি ছিল, পরিবর্তন ডিভাইডেড বাই আদি, পরিবর্তন ভাগ আদি। আর নিচে কি এল বাই এল, অর্থাৎ দৈর্ঘ্যের কতখানি পরিবর্তন হয়েছে ডিভাইডেড বাই আদি দৈর্ঘ্য কতখানি। তাহলে এটাকে তুমি যদি এখন সলভ করো, জাস্ট আমরা চিহ্ন আর নিব না, আমরা সরাসরি মানটা দিয়েই ক্যালকুলেশন করব। তাহলে দেখো এখানে ব্যাস এত মিলিমিটার, 0.01 মিলিমিটার, তার মানে 0.01 মিলিমিটার মানে কি ভাই? মিলিমিটার মানে কি? মিলিমিটার মানে কি? মিলিমিটার মানে হলো তোমাকে মিটারে নিয়ে যেতে হবে, তাহলে 1000 দ্বারা ভাগ করতে হবে। আচ্ছা, আমি 1000 দ্বারা ভাগ না করে আমি এখানে 10 টু দি পাওয়ার -3 করতে পারি, তাহলে আরো সুন্দর দেখা যাবে। নিচে আগের ব্যাসটা কত? 5 মিলিমিটার, তাহলে 5 ইন্টু 10 টু দি পাওয়ার -3। আচ্ছা, এখন দেখো তো দৈর্ঘ্য পরিবর্তনটা কত? এই যে দৈর্ঘ্য বৃদ্ধি হলো 2 সেন্টিমিটার, তার মানে 2 ইন্টু 10 টু দি পাওয়ার -2 ডিভাইডেড বাই আদি দৈর্ঘ্য কত? 1 মিটার, 1 মিটার। সো এখান থেকে আমরা ক্যালকুলেশন করব। দেখো এইটা এটা কাটে, তাহলে আমাদের থাকে কি মাঠে? একটু দেখো এখানে 0.01 ডিভাইডেড বাই 5 ডিভাইডেড বাই 2 ইন্টু 10 টু দি পাওয়ার -2, বুঝছো? তাহলে এখান থেকে আমরা কিভাবে করতে পারবো? এখান থেকে আমরা কিভাবে করতে পারবো একটু চিন্তা করো। আমরা 0.01 ভাগ যদি 5 করি ইন্টু 1/2 যদি করি আর এখানে 10 স্কোয়ার করে দেই, তাহলেই কিন্তু হলো আমাদের সুন্দর একটা জিনিস হচ্ছে। এখানে দেখো 10 স্কোয়ার করলে 100, তাহলে 2 শূন্য হলো ওই পাশে চলে যাবে, তাহলে 2 শূন্য যদি ওই পাশে যায় তার মানে দেখো যে এইটা আর এইটা কিন্তু তোমার হলো কেটে যাচ্ছে, তাহলে কেটে গেলে থাকে 1/10, আর 1/10 মানে 0.1। দেখছো খুব সহজেই কিন্তু এটা সলভ করে ফেলা যাচ্ছে। এই যে তো এইটা মানে কি 1 ইন্টু 10 টু দি পাওয়ার -2, আর এটা হলো 10 টু দি পাওয়ার 2, তাহলে ওইটা আর এটা কাটে, তাহলে থাকে কি 1/10, আর 1/10 মানে কি
একের আগে 1 শূন্য বাম পাশে চলে আসবে। বুঝছো? আশা করি বুঝতে পেরেছো। না বুঝলে জানাবা। একটি সূচের ওজন নগণ্য ধরে, আচ্ছা পৃষ্ঠ টান, তাহলে পৃষ্ঠ টানের সূত্র আমরা কি জানি? একটা সুইয়ের হলো দুই পাশে, তোমার যদি পৃষ্ঠ টান তুমি নির্ণয় করতে চাও তাহলে তুমি সূত্র জানো, সেটা হলো এফ ইকুয়াল টু টি ইন্টু 2L। তোমাদেরকে সূত্র মনে রাখতে হবে, সূত্র মনে না রাখা ছাড়া কোনো উপায় নাই। তাহলে দেখো টানটা বের করতে বলছে, তাহলে টি এর মান বের করতে বলছে, তাহলে টি ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই 2L। এফ এর মানটা কত? এই যে দেয়া আছে 7.30 10⁻³ ইন্টু 2। এল এর মানটা কত? কোথায় এল এর মান? 0.05। 0.05। ওকে, তাহলে দেখো এখান থেকে যদি আমরা একটু সলভ করি, এই নিচে যদি আমরা গুণ করে দেই তাহলে কত হয়? 7.30 10⁻³ ডিভাইডেড বাই, দেখো 5 2 হয় 10, তার মানে 1 2 ঘর আগে 0, 1 2 ঘর আগে 0.0, তার মানে এখানে 0 দেওয়াও যা না দেওয়াও তাই। ওকে, আচ্ছা এখন এইটা মানে কি? তাহলে এইটা মানে হলো 1/10, তাই না? অর্থাৎ 10⁻⁻1। তাহলে দেখো এইটা মানেই কিন্তু আবার 10⁻⁻1, তাহলে সরাসরি লিখে দেয় 10⁻⁻1। দেখো -1 উপরে গেলে কি হয়ে যায়? +1 হয়ে যায়, কারণ -3 + 1 তার মানে কত? উপরে গেলে 10⁻², তার মানে 7.30 10⁻²। তাহলে -2 মানে কি? 2 ঘর আরো দশমিক বাম পাশে সরে আসবে, তার মানে অ্যান্সারটা হবে কত? 0. এই যে এক ঘর আসলো আরেক ঘর আসবে, অর্থাৎ 0.73। এটাই হলো আমাদের অ্যান্সার। দেখছো, মানে আগে ছিল এখানে, এরপরে 2 ঘর বামে আসবে, অর্থাৎ এখানে তো আসলোই, তাহলে এখানে আসলে 0.7, আরেক ঘর আসবে, তাহলে আরেক ঘর আসা মানে কি? তার আগে আরেকটা 0 নিয়ে আসা। বুঝছো? এই তোমরা কি এই পর্যন্ত বুঝতে পারছো সবাই? একটু কমেন্ট করো তো। বুঝলে এক চাপো, বুঝলে এক চাপো, না বুঝলে 2 চাপো। বুঝলে 1 চেপে দাও, না বুঝলে 2 চেপে দাও। আচ্ছা দেখো, একটি বস্তুকণা তার দোলন সীমার শেষ প্রান্ত থেকে দোলন শুরু করে এবং বিস্তার দেয়া আছে। তার মানে আমরা সবাই জানি বিস্তার মানে কি ভাই? বিস্তার মানে হলো এর মানটা দেয়া আছে। আচ্ছা এখানে দেখো তো কম্পাঙ্ক দেয়া আছে এবং এখানে সময় দেয়া আছে। ওকে, সরণ বের করতে বলছে। তাহলে দেখো, তোমার প্রথমে প্রশ্ন পড়ার পরে মাথায় কি চিন্তা আসবে? তোমার আগে বুঝতে হবে যে কি কি দেয়া আছে। দেখো এখানে দেয়া আছে কি? বিস্তার দেয়া, এখানে দেয়া ফ্রিকোয়েন্সির মান দেয়া, এখানে টাইমটা দেয়া, বের করতে বলছে এক্স এর মান। এখন আমরা সবাই জানি এক্স সমান কিভাবে লিখব? এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল। যদি প্লাস ডেল আমাদের আদি দশা দেওয়া থাকতো তাহলে প্লাস ডেল লিখতাম, যেহেতু দেওয়া নাই তার মানে লিখবো না। তাহলে এ সাইন ওমেগা টি, হ্যাঁ দেখো এ এর মান তো দেয়া 0.1 ইন্টু সাইন ওমেগা এর মান কত? দেখো ওমেগা কিন্তু সরাসরি দেয়া নাই, কিন্তু ওইখানে এফ এর মানটা দেয়া আছে। এখন এফ মানে কি? এফ থেকে ওমেগা কিভাবে যাব? 2πf, ওমেগা সমান 2πf ইন্টু টি, টি এর মতোই আছে। তাহলে দেখছো খুব সুন্দর, কিন্তু খুব সুন্দর, হ্যাঁ অনেক বিউটিফুল ম্যাথ। সাইন 2 ইন্টু পায়ের মানটা কত? পায়ের মান তুমি পায়ের মতোই রাখো, কোনো সমস্যা নাই। এফ এর মান কত? 1 ইন্টু টি এর মান কত? 0.25। এখন একটু খেয়াল করো তো, 0.25 গুণ যদি আমরা 2 দেই তাহলে কত পাবো? 0.5। তাহলে আমরা লিখতে পারবো 0.1 সাইন 0.5 পাই। 0.5 পাই তার মানে কি? π/2, তাই না? 0.5 মানে কি? 1/2, তার মানে π/2 হচ্ছে। আর সাইন π/2 এর মান আমরা ছোটবেলা থেকে জেনে আসতেছি। সাইন π/2 এর মান কত হয়? সাইন π/2 মানে কত? 90 ডিগ্রি। 90 ডিগ্রির মান কত?
1, তার মানে আমাদের অ্যান্সারটা কত হবে 0.1। ঠিক আছে, অর্থাৎ 0.1 এর সাথে 1 গুণ করলে কত হয়, একটু বড় 0.1। এই তো, একটি সরল দোলকের দৈর্ঘ্য অপরটির দ্বিগুণ, একটি দৈর্ঘ্য অপরটির দ্বিগুণ, তাহলে দৈর্ঘ্য এবং দোলনকালের মধ্যে কি সম্পর্ক? আমরা জানি t ইকুয়াল টু টোয়াইস পাই রুট ওভার এল বাই জি, টোয়াইস পাই রুট ওভার এল বাই জি। তার মানে দেখো t ইজ প্রপোর্শনাল টু রুট ওভার এল। তার মানে যেহেতু দুইটার মধ্যে সম্পর্ক, তাহলে কিভাবে করবা, t1 বাই t2 ইকুয়াল টু রুট ওভার L1 বাই L2। যেহেতু সমানুপাতিক, তার মানে 1 1 2 2। যদি ব্যস্তানুপাতিক হইতো তাহলে 1 1 2 এই পাশে যেত 2। বুঝছি? এখন দেখো একটা দৈর্ঘ্য অপরটার দ্বিগুণ, তার মানে তুমি বলতে পারো যে দৈর্ঘ্য যেহেতু, তার মানে L1 ইকুয়াল টু 2L2, L1 ইকুয়াল টু 2L2। ধরলাম যে প্রথমটা পরেরটার হলো 2 গুণ। তার মানে তুমি কি এখানে লিখতে পারবা না, তুমি কি এখানে লিখতে পারবা না যে 2L2 ডিভাইডেড বাই L2 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 রুট ওভার, আর এখানে দেখো দ্বিতীয় সরল দোলকের দোলনকাল দেয়া আছে, মানে এটার মান দেয়া আছে 3 সেকেন্ড, তার মানে t1 ডিভাইডেড বাই 3। এই যে দেখো হয়ে গেছে, তাহলে এটা কাটে, থাকে হলো রুট ওভার 2, থাকে হলো রুট ওভার 2। তার মানে t1 ইকুয়াল টু 3 রুট ওভার 2। বুঝছো? 3 রুট ওভার 2, আর রুট 2 মানে তোমরা সবাই জানো 1.4 সামথিং, 1.4। ওকে, তাহলে এই যে 1.4 দ্বারা যদি এখন গুণ করে দাও, তাহলে মোটামুটি তোমাদের অ্যান্সারটা বের হয়ে যাবে। তার মানে 3 এর সাথে 1.5 গুণ করা, 3 এর সাথে 1 গুণ করলে কত হয় 3, আর 3 এর সাথে অর্ধেক গুণ করলে কত হয় 1.5, তার মানে 4.5। ঠিক আছে, ওই 4.5 পাশাপাশি কোনো একটা মান হবে, 4.5 আশেপাশে কোনো একটা মান হবে। বুঝছো? বুঝলে 1 চাপো, না বুঝলে 2 চাপো। আমাদের মোটামুটি ম্যাথ আর কয়েকটা বাকি আছে, 5 7টা 10টা ম্যাথের মতো বাকি আছে। হ্যাঁ, 10টা ম্যাথ করলে শেষ হয়ে যাবে, মানে আজকের মতো আমাদের ফার্স্ট পেপারটা শেষ হয়ে যায়। তোমরা যারা লাইভ করতেছো, তোমাদের কাছে একটাই অনুরোধ থাকবে, তোমরা সর্বোচ্চ সংখ্যক লাইভটা শেয়ার দিয়ে দিবা, না হলে আমরা পরবর্তী যেটা আমাদের সেকেন্ড পার্টের যে ম্যাথ, সেটা আমরা ডিরেক্ট পেইড ব্যাচে দিয়ে দিব। ওকে, চলো 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 চলো। আচ্ছা, পরের ম্যাথে আমরা যাই। একটি সরল ছন্দিত গতিসম্পন্ন কণার সর্বোচ্চ বেগ দেয়া আছে, তার মানে এখানে ভি ম্যাক্স এর মানটা দেয়া, ভি ম্যাক্স এর মানটা দেয়া। আমরা জানি ভি ম্যাক্স সমান ওমেগা এ। দেখো এর পাশাপাশি তোমাকে মনে রাখতে হবে এ ম্যাক্স, অর্থাৎ ত্বরণ ম্যাক্স সমান কত, ত্বরণের সর্বোচ্চ মানটা কত হয়, ওমেগা স্কয়ার এ। এর পাশাপাশি তোমাকে মনে রাখতে হবে সরণের সর্বোচ্চ মানটা কত, সরণের সর্বোচ্চ মানটা হলো এ, অর্থাৎ বিস্তার। ঠিক আছে, সরণের সর্বোচ্চ মান মানেই হলো বিস্তার। তাহলে দেখো এখানে ভি ম্যাক্স এর মানটা দেয়া, অর্থাৎ 0.03 দেয়া, ওমেগা এর মানটা দেয়া নাই, বের করতে হবে, এই যে কৌণিক কম্পাঙ্ক, এখানে বিস্তারের মানটা দেয়া আছে। তাহলে ওমেগা ইন্টু 0.006, তার মানে কত হয়, ওমেগা ইকুয়াল টু 0.03 ডিভাইডেড বাই 0.006। সো আমাদের অ্যান্সারটা কত হবে বলো, অ্যান্সারটা কত হবে? দেখো আমরা যদি 2 ঘর করে দশমিককে ডান পাশে পাঠাই, এই যে এখানে 2 ঘর পাঠাই দিলাম, এইখানে 2 ঘর পাঠাই দিব, তাহলে কত হবে, উপরে থাকে 3 আর নিচে থাকে কত 0.6। দেখো আরেক ঘর যদি তুমি পাঠিয়ে দাও, তাহলে কত হয়, উপরে থাকে 30 আর নিচে থাকে হলো কত 6, তার মানে কাটাকাটি করলে হয় 5। আমরা এখান থেকে 3 ঘর পাঠিয়ে দিলেই পারতাম আগে। বুঝছো? এটা বুঝলে 1 চাপো, না বুঝলে 2। তরঙ্গের উপরিস্থিত পরস্পর দুটি সমদশা সম্পন্ন কণার ন্যূনতম দূরত্ব কত? দেখো একটা তরঙ্গ
একটা তরঙ্গ, এই তরঙ্গটা অ্যাকচুয়ালি কেমন, এই রকম খুব সুন্দর। হ্যাঁ, তাহলে সমদশা সম্পন্ন। সমদশা সম্পন্ন মানে কত, এইখানে যে দশা থাকবে সেম দশাটা দেখো এইখানে আবার রিপিট হয়েছে, তাহলে এইটা হলো সমদশা। এদের মধ্যবর্তী ন্যূনতম দূরত্ব কত, এই যে তরঙ্গ দৈর্ঘ্য। ঠিক আছে, এটাই হলো আমাদের অ্যান্সার। বুঝছো? আবার সমদশা মানে কি, এইখানে যে দশা এইখানেও কিন্তু একই দশা, তার মানে এইটুকু হতে পারে। আবার দেখো এইখানে যে দশা সেম দশা এইখানে, তার মানে এইটুকুও হতে পারে। সো আলটিমেটলি এটাই হলো আমাদের ন্যূনতম দূরত্বটা কত, ওই যে ল্যামডা। ঠিক আছে, তাহলে এমসিকিউ অপশনে দেখবা যে যেখানে ল্যামডা বা তরঙ্গ দৈর্ঘ্য লেখা আছে ওইটাই অ্যান্সার। দুটি তরঙ্গের কম্পাঙ্কের অনুপাত দেওয়া আছে, তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত বের করতে বলছে। আমরা জানি ভি ইকুয়াল টু এফ ল্যামডা। তার মানে দেখো কম্পাঙ্ক আর তরঙ্গ দৈর্ঘ্য সম্পর্ক কি, একই পাশে আছে, তার মানে কি হবে ব্যস্তানুপাতিক। তাহলে এফ ইজ প্রপোর্শনাল টু 1 বাই ল্যামডা। তার মানে তুমি বলতে পারো f1 বাই f2 ইকুয়াল টু ল্যামডা 2 ডিভাইডেড বাই ল্যামডা 1, যেহেতু ব্যস্তানুপাতিক। তাহলে f1 f2 এর অনুপাত কত দেয়া, 5 বাই 6 ইকুয়াল টু ল্যামডা 2 ডিভাইডেড বাই ল্যামডা 1। তার মানে ল্যামডা 1 বাই ল্যামডা 2 কত হবে, 6 বাই 5। ঠিক আছে, 6 বাই 5। সো এটাই হলো আমাদের অ্যান্সার। পরবর্তী কোশ্চেন দেখো, মাধ্যমের বেগ চাইছে, মাধ্যমের বেগ বের করতে বলছে। দেখো দশা পার্থক্য দেয়া আছে, আবার এখানে পথ পার্থক্য দেয়া আছে। আমরা সবাই জানি যে দশা পার্থক্য ইকুয়াল টু টোয়াইস পাই বাই ল্যামডা ইন্টু পথ পার্থক্য। দশা পার্থক্য ইকুয়াল টু টোয়াইস পাই বাই ল্যামডা ইন্টু পথ পার্থক্য। তাহলে এখান থেকে তোমরা কিভাবে মনে রাখবা, দেখো দশা দেখে তারপরে রাস্তায় বের হতে হয়। দশা মানে কি, দশা মানে অবস্থা। ধরো তোমার যদি হাত পা যদি ভাঙা থাকে, তাহলে তুমি কি রাস্তায় বের হতে পারবা, পথে বের হতে পারবা, পারবা না। তার মানে আগে দশা তারপরে পথ। ওকে, তাহলে দেখো দশার এখানে কত দেয়া আছে, 3.14 রেডিয়ান, 3.14। ওকে, টু পায়ের মান কত, 3.1416। ঠিক আছে, ডিভাইডেড বাই ল্যামডা ইন্টু পথ পার্থক্য। তাহলে আচ্ছা, পথ পার্থক্যের মান তো দেয়াই আছে, মান দেয়া 0.325 এত মিটার। তার মানে ল্যামডার মানটা যদি বের করে ফেলো, তাহলে দেখো এটা আর এটা কাটে, তাহলে থাকে কি, থাকে হলো 2 ইন্টু 0.325। ছোট্ট বাচ্চা কাচ্চারা এই দুইটাকে এখন তোমরা কিন্তু গুণ করতে পারবা খুব সুন্দরভাবে। দেখো তুমি যদি নর্মালি গুণ করো 325 আর 2, 300 গুণ 2 সমান কত, 600, আর 25 গুণ 2 সমান কত, 50, তার মানে 650। তার মানে এটা হবে 650। 3 ঘর আগে দশমিক, তাহলে 3 ঘর আগে দশমিক, এই যে এটাই হলো আমাদের অ্যান্সার। বুঝছো, বুঝতে পেরেছো? আচ্ছা, এটা তো অ্যান্সার না, কারণ এখানে কি বলা হয়েছে, এখানে তো আবার বেগ চাইছে। এটা তো কেবল আমাদের ল্যামডা বের হয়েছে, মানে তরঙ্গ দৈর্ঘ্য বের হয়েছে। তাহলে আমরা জানি বেগ সমান কি জানি, ভি সমান হলো এফ ল্যামডা। তাহলে দেখো এফ এর মানটা কত, ওই যে 512 ইন্টু 0.65। এখন এই যে তুমি নর্মাল গুণ করে দিলেই কিন্তু বের হয়ে যাচ্ছে। এই যে নর্মাল গুণ করো, তাহলে এখানে হয় 512 আর এখানে হবে হলো কত, 65। তুমি যদি গুণ করো একদম ছোটবেলার নিয়মে ফিরে যাও, ছোটবেলার নিয়ম। দেখো এই যে 5 2 10 শূন্য, হাতে থাকে 1, 5 1 5 আর 1 6, 5 5 25, এক ঘর কেটে দাও, তাহলে থাকে 6 2 12 2, হাতে 1, 6 6 আর 1 7, 5 6 30। দেন যোগ করো, 0 6 2 8, 7 5 12 2, হাতে 1 3 3। তার মানে কত হয়, এইখানে লেখো 33280। কয় ঘর আগে দশমিক, 2 ঘর আগে দশমিক। তার মানে অ্যান্সারটা হলো 332.8। বুঝছো? এই ম্যাথটা একটু বড় ছিল, মানে ক্যালকুলেশন একটু বড় ছিল, কিন্তু সহজ, মানে কঠিন না। তোমাদের কোনো ম্যাথই আসলে কঠিন না, তোমাদের সবগুলো ম্যাথই মোটামুটি সহজ। দুটি শব্দের শব্দোচ্চতার পার্থক্য দেয়া আছে এত ডেসিবেল, তাহলে 40 ডেসিবেল। তার মানে এখানে কার মানটা দেয়া আছে, বিটা এর মানটা দেয়া আছে। জোরালো শব্দ ক্ষীণ শব্দের চেয়ে কত গুণ তীব্র,
তার মানে তোমার ইন্টেন্সিটির মানটা বের করতে হবে, ইন্টেন্সিটির মান। এখন দেখো আমরা কি সূত্র জানি না যে বিটা ইকুয়াল টু 10 log I, তাই না? তাহলে দেখো তো বিটার মান কত দেয়া, 40 ইকুয়াল টু 10 log I। তার মানে এখান থেকে তুমি যদি লেখো log I ইকুয়াল টু কত হয়, 10/40, অর্থাৎ 40/10, তার মানে কত, 4। আর যদি লগ তুমি তুলতে চাও তাহলে কি হবে, অ্যান্টি লগ করতে হবে। আর অ্যান্টি লগ মানেই কত, 10⁴, আর 10⁴ মানে কত, ওকে, একের পরে 4টা শূন্য, ঠিক আছে? তাহলে এটা হলো আমাদের অ্যান্সার। লগ তোলার জন্য কি করতে হয়, অ্যান্টি লগ করতে হয়, আর অ্যান্টি লগ মানে কি 10⁻, অত, বুঝছো? খুবই সহজ ম্যাথ। দেখো এ ও বি দুটি সুবেদী কাটা একত্রে বাজালে প্রতি সেকেন্ডে 5টি বিট শোনা যায়, প্রতি সেকেন্ডে 5টা করে বিট শোনা যাচ্ছে। এ বাহুর ভর কমালে, দেখো এখানে তোমার দুইটা ইনফরমেশন আছে। একটা হলো এ বাহুর ভর কমালে, তার মানে এই যে বস্তুর ভরটাকে আমরা কি করতেছি, কমাচ্ছি, খেয়াল রাখো, এটা একটা জিনিস। আরেকটা হলো বিট বৃদ্ধি পায়, এইটা আরেকটা হিন্ট, ঠিক আছে? আচ্ছা, এখন কম্পাঙ্ক যদি হয় কত, 512 হার্জ, এটা যদি হয় তাহলে এর কি হইলো, হায়, আচ্ছা, তাহলে এর প্রকৃত কম্পাঙ্ক কত, দেখো। তার মানে এই যে এই টাইপের ম্যাথ যখন আমাকে করতে দিবে যে প্রকৃত কম্পাঙ্ক কত, আগে একটা কম্পাঙ্ক দেয়া আছে, তাহলে দেখো প্রকৃত কম্পাঙ্ক কিন্তু আমার অজানা। তাহলে এই টাইপের ম্যাথ যদি করতে দেয় যে f1 = f2 ± n, যদি এইরকম কথাগুলো থাকে যে এটা হলো আমাদের অজানা, যে অজানা একটা কম্পাঙ্ক আছে, এখানে আমাদের জানা একটা কম্পাঙ্ক আছে, আর এখানে তোমার n এর মানটা দেয়া আছে যে 5টি বিট শোনা যায়, তাহলে তুমি প্লাস করবা নাকি মাইনাস করবা, প্লাস করবা না মাইনাস করবা? তাহলে এটার জন্য খুব সুন্দর একটা ট্রিক্স আছে, সিম্পলি মনে রাখো, এখানে ধরো বস্তুর ভর, ওকে, আর এখানে বিট, এখানে দেওয়া হলো রেজাল্ট, ওকে। আমরা ম্যাথে কি করি, প্লাস কি কয়, প্লাস গুণ করলে প্লাস হয়, তাই না? আমাদের ম্যাথে কি হয়, প্লাসে প্লাস হয়, মাইনাসে প্লাস হয়, প্লাস মাইনাসে কি হয়, মাইনাস হয়, মাইনাস প্লাসে কি হয়, মাইনাস হয়। কিন্তু এইখানে ঠিক তার উল্টা, ওই যে আমাদের বীজগণিতের উল্টা, একবারে উল্টা। তাহলে উল্টা করে দাও, দেখো একটু মুছে দেই এইগুলা, ওকে। দেখো বস্তুর ভর যদি বাড়ানো হয়, অর্থাৎ প্লাস, বিটের সংখ্যা যদি বাড়ানো হয় প্লাস, তার মানে প্লাসে কি হওয়ার কথা ছিল, প্লাস হওয়ার কথা ছিল, কিন্তু কি হবে, মাইনাস হবে, অর্থাৎ রেজাল্টটা বিয়োগ করতে হবে, বুঝছো? বস্তুর ভর যদি হয় মাইনাস, বিট যদি হয় মাইনাস, মানে বিটও যদি কমে, তাহলে কি হওয়ার কথা ছিল, প্লাস হওয়ার কথা ছিল, কিন্তু হবে না, তাহলে কি হবে, উল্টা হবে, প্লাস। বস্তু যদি হয়, ভর যদি বাড়ায় দাও, বিট যদি কমায় দাও, তাহলে কি হবে, মাইনাস প্লাসে মাইনাস হওয়ার কথা ছিল। আচ্ছা, আগেরটা কি, আগেরটা তো মাইনাস, তাই না, মাইনাস, আর এখানে মাইনাস হওয়ার কথা ছিল, কিন্তু হবে কি, প্লাস, মানে বীজগণিতের উল্টা। আর এটা মাইনাস হলে, এটা প্লাস হলে, এটা হবে প্লাস। তার মানে দেখো এখানে ওই ভরটা কি করা হয়েছে, ভরটা কমানো হয়েছে, তার মানে মাইনাস, আর এখানে বিট কি হয়েছে, বৃদ্ধি পাইছে, তার মানে প্লাস, রেজাল্টটা কি, প্লাস। তার মানে দেখো তুমি f1 সমান তুমি লিখতে পারো যে 512, এটা তো তোমার জানা, তাহলে প্লাস n এর মানটা কত, 5, অর্থাৎ 517 হার্জ। দেখো খুবই সহজ একটা ম্যাথ ছিল, ওকে। বয়েলের সূত্রানুযায়ী কোনো গ্যাসের চাপ দ্বিগুণ করলে আয়তনের কিরূপ পরিবর্তন হবে? তাহলে দেখো আমরা বয়েলের সূত্র থেকে জানি P is proportional to 1/v, তাহলে চাপ যদি দ্বিগুণ করো, আয়তন কত গুণ হবে বলো তো, 1/2 হবে না? আয়তন কত হবে, অর্ধেক হবে, কারণ এটা কি ব্যস্তানুপাতিক। তাহলে এটা 2 করলে এটা কত হয়, তোমার হাফ হয় না, ভি এর মানটা কত হয়, হাফ, কারণ ভি নিচে আছে, তাহলে 1/1/2, তার মানে কত, 2, অর্থাৎ আমাদের অ্যান্সার কোনটা, হাফ, বুঝছো? অর্থাৎ অর্ধেক হয়ে যাবে। আদর্শ তাপমাত্রা ও চাপে 1 মোল গ্যাসের আয়তন কত? 1 মোল গ্যাসের আয়তন বের করতে বলছে। দেখো আমরা জানি PV = nRT, nR
টি, ভি এর মানটা বের করতে বলছে, তার মানে এন আর টি ডিভাইডেড বাই হলো পি। এন এর মানটা হলো 1 মোল, আর এর মানটা 8.314, টি এর মানটা কত 0 ডিগ্রি সেন্টিগ্রেড অর্থাৎ 273 কেলভিন, পি এর মানটা কত 101.325 প্যাসকেল, তাই না? তার মানে 1.013 ইন্টু 10⁵, 101.325। ওকে, সো এটা যদি তুমি ক্যালকুলেশন করো তাহলেই কিন্তু তোমার মোটামুটি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো জাস্ট এটাকে তোমরা ক্যালকুলেশন করে দাও তাহলেই মোটামুটি হয়ে যাবে। দেখো একটা জিনিস এখান থেকে একটু খেয়াল করো, এই যে এখানে আছে 1.013, তার মানে ওই একের চেয়ে সামান্য একটু বড়, তার মানে ওই একই ধরতে পারো। আর এখানে 8.314, দেখো এই দুইটাকে যদি আমরা ভাগ করে দিই তাহলে মোটামুটি ওই 8.3 হয়। কারণ কি, এই যে 1.0 তার মানে ওই মোটামুটি একের কাছাকাছি, তার মানে এখানে আলটিমেটলি হচ্ছে কত, ওই 8.3 বা 8.3 প্লাস এরকম কিছু একটা হচ্ছে, ইন্টু, আচ্ছা এখানে 1 তো কোনো ভ্যালু ক্রিয়েট করে না, ইন্টু কি হচ্ছে 273, দেখো 273 হচ্ছে, ইন্টু আমরা এটাকে যদি উল্টায় নিয়ে যাই তাহলে 10⁻⁻5 হয়, -5 হয়। এখন দেখো আমরা যদি নর্মালি এই দুইটাকে যদি এখন গুণ করতে পারি, আমরা যদি এই দুইটাকে এখন গুণ করতে পারি তাহলে আমাদের মোটামুটি কাজ হয়ে যাবে। এটাই, তাহলে এই দুইটাকে তোমরা বাইরে থেকে গুণ করে নিয়ে আসবা। তাহলে বাইরে থেকে এখন যদি গুণ করো যে 273, ওই যে বাংলা নিয়মে গুণ করবা, হ্যাঁ, তাহলে এখানে দিবা 83, ঠিক আছে? তাহলে 83 দিয়ে তোমরা গুণ করে দেখবা মোটামুটি কত আসে, 3 3 9, 3 7 21, 1 হাতে 2, 3 2 5 6 7, 1 ঘর কেটে দাও, 3 8 24, 4 হাতে 2, 7 8 56, 57 58, 8 হাতে 5, 8 2 16, কত হইল ভুলে গেলাম, 3 8 24, 2 7 8 56, 5 8 2 16, আর 5 হলো 21। ওকে, 9 5 8 7 হলো 15, 5 হাতে 1 2 2। ওকে, তাহলে এইটা হলো আমাদের আসে মোটামুটি গুণ করার পরে। তার মানে দেখো 22559 ইন্টু 10⁻⁻5, তার মানে এক ঘর আগে দশমিক দিলে এইখানে দশমিকটা পড়ে, বুঝছো? তার মানে এখানে তুমি যদি এই দশমিকটাকে আরো 3 ঘর আগে আনতে চাও তার মানে তুমি লিখতে পারবা 2.3 ইন্টু 10⁻3 ইন্টু 10⁻⁻5। এখন দেখো তোমার কত হয়, 2.3 ইন্টু 10⁻2। সো তোমার কিন্তু অ্যান্সার বের হয়ে গেছে। দেখবা যে 10 এর পাওয়ার কত আছে আর এখানে 2 পয়েন্ট সামথিং কোথায় আছে, এটাই দেখবা অপশনে মিলাবা। 10 এর পাওয়ার কত, 10 এর পাওয়ার 2 কোথায় আছে আগে দেখবা, তারপরে দেখবা যে যদি একাধিক 10 এর পাওয়ার 2 থাকে তখন দেখবা 2 পয়েন্ট সামথিং কোথায় আছে, শেষ। এখানে কি অল অধ্যায়ের টপিকের ম্যাথ হচ্ছে নাকি স্পেসিফিক? এখানে আমাদের আগামী মেডিকেল অ্যাডমিশনের জন্য যে সাজেশন স্বরূপ তোমাদের যে ম্যাথ ক্লাস প্লাস হ্যান্ড ক্যালকুলেশন, এইটার ক্লাস হচ্ছে আজকে ফিজিক্স ফার্স্ট পেপার অধ্যায় ভিত্তিকই হয়ে যাচ্ছে, মানে আমি সিকোয়েন্স ওয়াইজই রাখছি, মানে চ্যাপ্টার 1 থেকে চ্যাপ্টার 10 পর্যন্ত আজকে হবে, আর আগামী ক্লাসে হবে সেকেন্ড পত্রের মানে দ্বিতীয় পত্রের তোমার সবগুলো অধ্যায় যেগুলো ইম্পর্টেন্ট মেডিকেলে আসার মতো। ওকে, আদর্শ তাপমাত্রা ও চাপে 1 মোল গ্যাসের একক আয়তনে গ্যাসের অণুর সংখ্যা কত? দেখো তাহলে আদর্শ তাপমাত্রা ও চাপে 1 মোল গ্যাসের আয়তন কত হয়, আয়তন 22.4 লিটার, তার মানে 22.4 লিটার, ওইখানে অণু থাকে কতগুলা, অ্যাভোগাড্রো সংখ্যক, তাই না? তার মানে দেখো 22.4 লিটারের মধ্যে অণু থাকে হলো 6.023 ইন্টু 10⁻23 সংখ্যক অণু থাকে। তাহলে একক আয়তনে অণু কয়টা থাকবে, এই যে এইটাকেই তুমি 22.4 দ্বারা ভাগ করে দাও, তাইলেই কিন্তু আমাদের হয়ে যাবে। 22.4 দ্বারা ভাগ করো, তাহলে কত হয়? এখানে তুমি যদি এক ঘর আগে দশমিকটাকে আগায় নিয়ে আসো তাহলে দেখো উপরে থাকে 6.023 ইন্টু 10⁻23, আর নিচে দেখো তো নিচে 2.2 বা 2.3 দিতে পারো ইন্টু 10⁻2 হয় না, বা 10 হয় না, 10
10, কারণ আমরা এক ঘর আগে দশমিককে আগে নিয়ে আসি। দেখো এখন এই 10 আর এই 23 যদি কাটাকাটি করে দাও তাহলে কত হয়, 10^22। তার মানে এখানে হয় 10^22, আর এইখানে এইটুকু যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে কত হবে, এই যে 2.3 আর এখানে হলো 6 পয়েন্ট সামথিং। তার মানে 2.3 6 এর মধ্যে কয়বার যেতে পারে, তোমার 2 হলে, যদি সরাসরি 2 হতো তাহলে কত হইতো, 3 বার যাইতো, তাই না? কিন্তু এখানে তো 2.3, তার মানে 3 যাবে না, 3 এর চেয়ে একটু ছোট সংখ্যা যাবে, 3 এর চেয়ে একটু ছোট। তাহলে তোমার অ্যান্সারটা হবে 2 পয়েন্ট হয়তো 789 এরকম কোনো একটা মান হবে। সো 2.789 ইন্টু 10^22। তাহলে তুমি কিভাবে অ্যান্সার করবা, প্রথমে আগে দেখবা 10 এর পাওয়ার কোনটা আছে 22, এটা আগে দেখবা, তারপরে দেখবা যে এখানে 2.789 ওইটা তোমার কোথায় আছে, বুঝছো? আশা করি বুঝতে পেরেছো। পরেরটা দেখো, 27°C তাপমাত্রায় গ্যাসকে কত তাপমাত্রায় নেওয়া হলে গড় বেগ দ্বিগুণ হবে। আমরা সবাই জানি CRMS সমান কি জানি, গড় বেগ 3RT/m। সো C = আমরা জানি 3RT/m √, তাই না? তাহলে C এর সাথে T এর সম্পর্ক কি, বর্গমূলের সমানুপাতিক। তাহলে দুইটা যদি সম্পর্ক বের করতে চাও তাহলে C1/C2 হলো √T1/T2। তাহলে দেখো 27°C তাপমাত্রায় কত তাপমাত্রায় নেওয়া হলে, তার মানে 27কে তুমি যদি ইয়াতে নিয়ে যাও তাহলে কত হয়, 300 কেলভিন, তাই না? এটার মান বের করব। এখানে C1 এর মান কি বলা হয়েছে, গড় বেগ দ্বিগুণ হবে। তাহলে C1 সমান হলো 2, গড় বেগ দ্বিগুণ যেহেতু হবে তার মানে 27। ও আচ্ছা, তাহলে এটাকে যদি তুমি C ধরো তাহলে এটা হবে হলো 2C, ঠিক আছে? যেহেতু প্রথমটা হলো আমাদের C, পরেরটা হলো 2 গুণ হয়ে গেছে, তার মানে 2C। তাহলে এই যে দেখো C কেটে দাও, তাহলে থাকে কি, থাকে হলো 1/2 = 300/T2 √। এখন √, তোলার জন্য কি করতে হবে, তোমার স্কোয়ার করতে হবে। তাহলে স্কোয়ার যদি তুমি করে দাও তাহলে এখানে কি হবে, 1/4 হলো 300/T2। তার মানে T কে এই পাশে নিয়ে আসো আর 4 কে ওইদিকে দিয়ে দাও, তাহলে T2 সমান কত হয়, 300 গুণ 4, তার মানে 3 4 1200। ওকে, এত কেলভিন। বুঝতে পেরেছো ছোট্ট সোনামণিরা, বুঝছো সবাই, কোমলমতি শিশুরা? একটি কণার স্বাধীনতার মাত্রা 5 হলে শক্তির সমবিভাজন নীতি অনুযায়ী কণাটির মোট শক্তি কত হবে। দেখো স্বাধীনতার মাত্রা, এই যে কই আছে স্বাধীনতার মাত্রা, এখানে দিয়ে দেওয়া হয়েছে 5, দিয়ে দেওয়া হয়েছে 5, তার মানে তুমি বুঝতেছো এটা দ্বিপারমাণবিক গ্যাস। দ্বিপারমাণবিক গ্যাস কিভাবে বুঝলা, কারণ স্বাধীনতার মাত্রা আমরা সবাই জানি যে এক পারমাণবিক যদি গ্যাস হয়, দেখো স্বাধীনতার মাত্রা মানে কি, এটা যদি একটা এক পারমাণবিক গ্যাস হয় সেটা যে কোনো দিকেই মুভ করতে পারে, আর যে কোনো দিক মানে কি XY Z অক্ষ সব দিকেই সে মুভ করতে পারবে। তাহলে এক পারমাণবিক গ্যাস 3 দিকে মুভ করতে পারবে, তার মানে F এর মানটা হলো 3। দুই পারমাণবিক গ্যাস তারা একটা জায়গাতে বন্ড দিয়ে আবদ্ধ থাকবে, তার মানে এইটা 3 দিকে মুভ করতে পারবে, এইটা 3 দিকে মুভ করতে পারবে, কিন্তু মাঝখানে একটা জায়গায় আটকানো। তার মানে F এর মানটা কত হবে এদের, F এর মানটা হবে 3 + 3 - 1, তার মানে 5, বুঝছো? আর 3 পারমাণবিক গ্যাস, তার মানে কত, এই যে 3 পারমাণবিক গ্যাস দেখছো, তার মানে এইটা 3 দিকে, এইটা 3 দিকে, এইটা 3 দিকে, কিন্তু মাঝখানে আবার 3টা জায়গায় লাগানো। তার মানে এদের এফটা কত হবে, এদের এফটা হবে 3 + 3 + 3 - 3, তার মানে কত, 6, ঠিক আছে? তার মানে আমরা এটা দিয়ে বুঝতেছি যে অ্যাকচুয়ালি এফ এর মানটা হলো 5, মানে দ্বিপারমাণবিক। কণার মোট শক্তি কত, তাহলে আমরা মোট শক্তি সমান জানি টোটাল এনার্জি = আমরা জানি F/2 kT। তাহলে এই যে এফ এর মানটা বসায় দাও 5/2 kT। তোমরা তোমাদের MCQ অপশনে দেখবা এই জিনিসটাই আছে 5/2 kT। যদি আমাদের এক পারমাণবিক হইতো তাহলে এটা কি হইতো 3/2, আর বহু হলে বা 3 পারমাণবিক হলে 6/2, তার মানে 3 kT। একটি হ্রদের তলদেশ থেকে বুদবুদ উপরে আসায় এর আয়তন আদি আয়তনের 5 গুণ হয়।
আয়তন আদি আয়তনের 5 গুণ হয়। কয় গুণ হয়েছে? 5 গুণ হয়েছে। ওকে, তাহলে এই যে হ্রদের নিচ থেকে দেখো, যে কোনো একটা হ্রদের, এটা যদি একটা হ্রদ থাকে, এর নিচে যদি একটা বুদবুদ থাকে, এটা নিচে থাকা মানে কি, উপরে বাতাসের প্রেসার তো আছেই, আবার এই যে এখানে যে তোমার পানি আছে, এই যে পানি আছে, এই পানিরও একটা প্রেসার আছে। তার মানে কি, চারদিক থেকে প্রেসার তার বেশি, তার সাইজটা কম, কিন্তু সে যতই উপরের দিকে উঠে আসে তত পানির প্রেসারটা ধীরে ধীরে কমে যায়। তাহলে এই যে এখানে শুধুমাত্র বাতাসের প্রেসারটা থাকে, তার মানে তার আকার তখন বড় হয়ে যাবে, কারণ এই যে প্রেসার তো কম, তাহলে আকার বড়। বুঝছো? তো এই কাজটা যদি হয়, তাহলে এখানে দেখো চাপ দেয়া আছে। সো হ্রদের গভীরতা কত? তাহলে গভীরতা, এটা বাংলা নিয়মে এখন করার কোনো প্রয়োজন নাই। তোমরা কি করবা, একটু ইংলিশ নিয়ম ইউজ করবা। সো শর্টকাট ইউজ করে তোমরা এটা খুব সহজেই করে ফেলতে পারবা। এইচ ইকুয়াল টু হলো n-1, n-1 ইন্টু হলো 10.2। তাহলে n এর মানটা কয় গুণ? n মানে হলো 5 গুণ -1 ইন্টু 10.2, অর্থাৎ 4 ইন্টু 10.2, তার মানে 4 × 10 = 40 পয়েন্ট, 4 দুগুণে 8, অর্থাৎ 40.8 এত মিটার। ওকে, এত মিটার। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমাদের ফার্স্ট পেপার আজকে এই পর্যন্তই। আমাদের পরবর্তী কোশ্চেন থেকে সেকেন্ড পেপার শুরু হবে, এটা আমাদের টাইম জানিয়ে দেওয়া হবে। তো তোমরা সবাই ততক্ষণ পর্যন্ত ফার্স্ট পেপারগুলো তোমরা প্র্যাকটিস করতে থাকো। ইনশাল্লাহ কোনো জায়গাতে আটকাবা না, এর মধ্য থেকে কমন পাবা আশা করি। তোমাদের কারোর কোনো জিজ্ঞাসা থাকলে বলো। তোমাদের যদি কারোর কোনো জিজ্ঞাসা থাকে তাহলে জানাতে পারো, না হলে আমাদের আজকে লাইভ ক্লাস এই পর্যন্তই। পরবর্তী সেকেন্ড পেপার কবে হবে, দিন তারিখ সবকিছু জানিয়ে দেওয়া হবে। তোমাদের ক্লাস দেখার জন্য দাওয়াত রইল। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।